বাংলাদেশের ইতিহাসে ৭ই মার্চ একটা অবিস্মরণীয় দিন। ৭ই মার্চের যে বক্তব্য, সেই বক্তব্যই মূল বক্তব্য। উনি যে ভাষণটা দিয়েছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ এটা। শাড়ি পরা থাকতো, শাড়ি দিয়ে আত্মহত্যা করতে পারে, এই জন্য তাদেরকে উলঙ্গ রাখা হতো। যার বাবা দেখে নাই, যার দাদা দেখে নাই, সে ৭১-এর মর্মান্তিক কাহিনী বুঝতে পারবে না। ভবিষ্যতে এনসিপি এই বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকো তাদের জন্য কঠিন হয়ে যাবে। বিপ্লবী যখন দুর্নীতিবাজ হয়ে যায় তখন সে বিপ্লবী থাকে না। আমাদের জেনারেশন গ্যাপ ডক্টর মোহাম্মদ ইউনূস তৈরি করে ফেলেছে। শিবির, এনসিপি, জামাত এটা একই দল। খলিলুর রহমানরে যে বিএনপি পররাষ্ট্রমন্ত্রী করলো, এরা তো অনেক ঝামেলায় ফেলবে আর কি। বহুত জিজ্ঞেস করছি যে নাহিদ, কেউ একটা লোক স্বীকার করেনি তাকে ভোট দিছে। জনা হাসানও এইভাবে কথা বলা ঠিক হয়নি ওনার। নাহিদ ইসলাম তো আসলে শিবির করা। স্বাগত কালের সংলাপে। দেশের বর্তমান প্রেক্ষাপটে দুর্নীতি, স্বচ্ছতা, নির্বাচন ইঞ্জিনিয়ারিং এবং ক্ষমতার রাজনীতি নিয়ে নানা প্রশ্ন উঠে আসছে। এরই মধ্যে একজন উপদেষ্টা তার দুর্নীতির যে অভিযোগ সেটি মিথ্যা প্রমাণ করতে গিয়ে তার নিজের এবং পরিবারের সদস্যদের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করেছেন এবং সেই সাথে আমরা দেখতে পেলাম নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তাদের কমিটি ঘোষণা করেছে। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজ আমাদের বিষয় ঠিক করা হয়েছে চলমান রাজনীতি এবং সমসাময়িক প্রসঙ্গ। আমাদের সাথে আলোচনা এগিয়ে নেবার জন্য রয়েছেন সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ। ঠিক তার পাশে রয়েছেন গণফোরামের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং আমাদের সাথে রয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের কালের সংলাপে। দর্শক, এই পুরো অনুষ্ঠান সঞ্চালনার জন্য রয়েছে আমি জেনিসিয়া বর্ণা। আমি শুরুতেই জনাব এম এ আজিজের কাছে যেতে চাই। আমরা জানি আজ ৭ মার্চ এবং এই ৭ মার্চে আজকের এই দিনে এসে তাকে নিয়ে কোনো আলোচনা আমরা দেখতে পাচ্ছি না। সেটি কেন জনাব এম এ আজিজ, আপনার কাছে জানতে চাই। ওই দিন যেটা বলা হয়েছে, তিনি বলেছিলেন আমি এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। কিন্তু স্বাধীনতার সংগ্রামে না, অসহযোগ আন্দোলন ঘোষণা করেছিলেন এবং সেখান থেকেই কিন্তু সারা বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধের জন্য প্রস্তুত হলো এবং উত্তাল হয়ে উঠল। এবং ওই সময় কিন্তু দেখেন ভার্চুয়ালি আপনার বঙ্গবন্ধুর নিয়ন্ত্রণে পুরা অ্যাডমিনিস্ট্রেশন, কোর্ট কাছারির থেকে সব কিছু ওই দিনের পর থেকে তার নেতৃত্বেই চলছে, তার হুকুমেই চলছে এরকম। এবং কোনো কিছু সব কিছু নিয়ন্ত্রণে চলে গেছে তখন বঙ্গবন্ধুর ডাকে। তো এটি ছিল তাকে স্মরণ, তাকে তো ইতিহাসে মাইনাস করার কোনো সুযোগ নাই। তো এটা তো আর ৭ই মার্চের যে বক্তব্য, সেই বক্তব্যই মূল বক্তব্য। এর আগেও কিন্তু ওখানে ধরেন ছাত্ররা ইশতেহার পাঠ করেছে, ছাত্ররা আপনার ৩ তারিখে পতাকা উড়িয়েছে, সেগুলো আছে, সব মিলেই তো আন্দোলন। কিন্তু ৭ই মার্চের যে ডাকটা ছিল, এটা ছিল আসলে স্বাধীনতার জন্য টোটাল প্রস্তুতি। আমি বলবো এটা ওই দিন তিনি অসহযোগ আন্দোলন পুরা নেতৃত্বটা তখন আনঅফিসিয়ালি বঙ্গবন্ধুর হাতে চলে আসে। ইতিহাসকে নিয়ে যদি আমরা এই ধরনের দৈন্যদশায় ভুগি তা আমাদের ভবিষ্যৎ কি? ইতিহাসের পরতে পরতে যাদের ভূমিকা ছিল এটাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে এবং স্মরণ করতে হবে। বিশেষত বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তান আমলে যে লড়াই সংগ্রামটা করলো এবং ৬ দফা, পরবর্তী ছাত্রদের ১১ দফা, সব কিছু মিলিয়েই বঙ্গবন্ধু তো আর একদিনে তৈরি হয় নাই। তো সেই জায়গায় আমরা বলতে চাই যে হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে ৭ই মার্চ নিয়ে খুব আলাপ আলোচনা নাই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর আলোচনা হচ্ছে এবং উনি যে ভাষণটা দিয়েছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ এটা ইউনেস্কোতে তো এটা প্রিজার্ভ করা হয়েছে এবং সম্মানিত করা হয়েছে। এরকম পৃথিবীতে অনেক বড় বড় নেতার ভাষণ আছে। বিশেষত আমরা আমেরিকার ইতিহাসে যদি দেখি সেই ভাষণগুলো, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাদের ব্রিটেনের প্রাইম মিনিস্টার কিছু কিছু ভাষণ যুগে যুগে অনুপ্রাণিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে ৭ই মার্চ একটা অবিস্মরণীয় দিন এবং রেসকোর্স ময়দানে লাখো লাখো মানুষের উপস্থিতি। আমরা তখন ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম এবং সকল
7.5 কোটি মানুষই কিন্তু উজ্জীবিত হয়েছিল এবং শেষ পর্যন্ত আমাদেরকে অস্ত্র হাতে যুদ্ধে নামতে হলো। হ্যাঁ, সেটা তো 1 মার্চে যে সংসদ অধিবেশন বসার কথা ছিল এবং আওয়ামী লীগ তারা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে, কিন্তু সেই সংসদ অধিবেশনটা ইয়াহিয়া সাহেব বন্ধ করে দিল। তারপরেই তো রাজপথ উত্তপ্ত হয়ে গেল 1 মার্চ। আমরা যারা বিশ্ববিদ্যালয়, আমরা ক্লাস থেকে, পরীক্ষার হল থেকে আমরা বেরিয়ে গেলাম রাজপথে। সুতরাং 1 মার্চের এই কালমিনেশন ধীরে ধীরে 7ই মার্চ, তারপরে গিয়ে 26শে মার্চ, এইভাবে তো গেছে। প্রত্যেক দিনেই অবিস্মরণীয় ঘটনাগুলো ঘটেছে। সুতরাং এগুলো কেউ ইচ্ছা করলে এটাকে বাদ দেওয়া যাবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেমন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে ভাষণ দিয়েছে, এটাকেও খাটো করে দেখার কিছু নেই। কারণ আমরা যখন ওই সময় মাঠে ছিলাম বা মুক্তিযুদ্ধকে আমরা অর্গানাইজ করছি, ওই ভাষণে কিন্তু আমরা উজ্জীবিত হয়েছি। তো তাই বলে এখন কেউ যদি বলে যে না, জিয়াউর রহমানের কোনো ভূমিকা নাই বা বলার চেষ্টা করেছে বা ইতিহাস বিকৃত করার চেষ্টা, এটাও সঠিক না। সুতরাং ইতিহাসের যার যেখানে মূল্যায়ন, সেটা অবশ্যই জাতি হিসাবে আমাদের করতে হবে। আমরা জাতি হিসাবে এত অকৃতজ্ঞতা না, তাই না? আমাদের তো একটা ইতিহাস, ঐতিহ্য আছে। কথার মাঝে বলতে চাই, এই যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, ওনারা তো সব সমালোচনার ঊর্ধ্বে থাকবার কথা ছিল। অবশ্যই ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে ওই বিভিন্ন সময়ে যারা রাষ্ট্র ক্ষমতায় আসছে, তারা তাদের মতো করে ইতিহাসটা তৈরি করতে চেয়েছে। সেটাই হলো অবমূল্যায়ন করার একটা সুযোগ তারা তৈরি করেছিল। আমার মনে হয় যে আগামী দিনগুলোতে হয়তো এই ধরনের ইতিহাস বিকৃতির ঘটনা বা স্বাধীনতার ইতিহাসটাকে নিজেদের মতো করে তোলা, কার অবদান বেশি, এগুলো মূল্যায়ন করতে গিয়ে কাউকে তো খাটো করা যাবে না। সুতরাং আমার কথা হচ্ছে, ইতিহাস অলরেডি হয়ে গেছে, এটাকে নতুন করে তার কেউ ইতিহাস। জীবনের সব আয়োজন এখানে একসাথে, পাল্টাতেও পারবে না, বিকৃতিও করতে পারবে না। সুতরাং এটা ইতিহাসের গতিধারা অনুযায়ী এটা চলবে। একটু বলি, এই অনেকে আওয়ামী লীগ আর শেখ হাসিনার বিরোধিতা করেন এবং এই বিরোধিতা করতে গিয়ে তারা শেখ মুজিবকে অসম্মান করেন। না না, এটা তো গ্রহণযোগ্য না, এটা একেবারেই গ্রহণযোগ্য না। 32 নম্বর তো শেখ হাসিনার বাড়ি না, এটা তো বঙ্গবন্ধুর বাড়ি ছিল না, এটা জাদুঘর করা হয়েছে। এখন টুঙ্গিপাড়াতে উনি সমাহিত হয়েছেন, এখন কি আমরা ওনার সমাধিটাও ভেঙে তছনছ করে দেব? এটা কোন কালচার, তাই না? তাইলে এখন যারা আমরা বাংলাদেশকে তৈরি করার ক্ষেত্রে নানান জায়গায় যে আমরা পুনর্গঠন করছি বা নতুন কিছু করব, তাহলে ভবিষ্যতে আর কেউ আইসা এগুলো তো ভেঙে চুরমার করে দেবে। আমরা সেই জায়গায় ফিরতে চাই না, আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই। আশা করি বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ করে সেখানে তাকে খাটো করার মতো কোনো পদক্ষেপ যেন আমরা না নিই। তাহলে ইতিহাস আমাদেরকেও ক্ষমা করবে না। জি, ধন্যবাদ। আমি আরও একটি প্রশ্ন রাখতে চাই। আমি আবারও একটু জনাব এম এ আজিজের কাছে যেতে চাই। যেই মানুষটি ডাকে এই যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, যেই মানুষের কথায় এত মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন, তার নামে একটি পাবলিক টয়লেটে ব্যানার টানানো হয়েছে যে মুজিব পাবলিক টয়লেট, এবং সেটি রাজশাহীতে, এবং একটি হল, যেই হলের নাম তার নামে, সেই হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শাহ আজিজুর রহমান হল। এই যে এসব কাণ্ড, এগুলো কি অতি উৎসাহ নিয়ে করা হচ্ছে নাকি এগুলো রাজনৈতিক ষড়যন্ত্র? আপনার কাছে কি মনে হয়? রাজনৈতিক ষড়যন্ত্র না, রাজনৈতিক কালচার, গণতান্ত্রিক কালচার, মানুষের ভিতরে রেসপেক্ট বোধ। আপনি বলেন তো দেখি, বঙ্গবন্ধু, তারপরে জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেক্টর কমান্ডার জেনারেল ওসমানী এবং আপনার 4 নেতা যাদেরকে জেলখানা হত্যা করা হয়েছে, তাদেরকে স্বীকার না করে দেশের স্বাধীনতা পাওয়া যাবে? এরা সবাই আপনার ভারতে যারা স্বাধীনতার সংগ্রামে অবদান রেখেছে, এখন পর্যন্ত লালকেল্লাতে, দিল্লির লালকেল্লাতে সাউন্ড ভয়েস সিস্টেমে প্রতি সপ্তাহে তাদের উল্লেখ করা হয় এবং সেখানে কবি ইকবাল পর্যন্ত আছে। যদিও গান্ধীকে প্রধান বলা হয়, কিন্তু প্রত্যেকটা লোককে স্মরণ করা হয়। আর আমাদের দেশে যে সরকার ক্ষমতায় যায় সেই মুক্তিযুদ্ধের প্রধান হয়ে যায়, যার ফলে অন্যদেরকে সব নেতাকে ছোট করে দেখানো হয়। আমরা তো এই সংস্কৃতির ভিতরে আসতে পারি নাই। সুতরাং আমি মনে করি যে স্বাধীনতা সংগ্রামে যাদের অবদান রাখছে, তার সবার একটা
ধরেন সেক্টর কমান্ডার যারা আছে, এম এ জলিলকে রাজাকার বলা হয়েছে না? বলা হয়েছে তো। হ্যাঁ, বঙ্গবীর কাদের সিদ্দিকী রাজাকার বলা হয়েছে। ওসমানী কিন্তু ভুলেই গেছে ওসমানী। তো এগুলো আমার কথা হচ্ছে যে যারা আমাদের দেশের স্বাধীনতার পক্ষে ছিল, যারা লিডার, যারা স্বাধীনতাকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল, তাদের সবাইকে স্মরণ করা উচিত, যার যার যতটুকু রেসপেক্ট পাওয়া উচিত পাওয়া উচিত। কিন্তু আপনি দেখেন, আমি যেটা বললাম, দিল্লির লালকেল্লাতে যে স্মরণ করা হয়, গান্ধী আর কবি ইকবাল আলাদা করে দেখা হয় না। কিন্তু গান্ধীর নাম এক নম্বরে বলে, এটা ঠিক আছে, কিন্তু ইকবালের নামও তো স্মরণ করে। ইকবাল কবি ছিল, ইকবালের নামও তো, সে স্বাধীনের পক্ষে কবিতা করেছে, তাকেও স্মরণ করেছে। তারপরে এরকম অনেকের নাম আছে। তো সুতরাং আমাদের দেশে ওই কালচারটা আসা উচিত। আমাদের স্বাধীনতাকে মাইনাস করে তো দেশ না। স্বাধীনতা ৭১-এ দেখেন না, আপনার যে অভ্যুত্থান ঘটে গেল ২৪-এ, ৭১-কে ভুলে যাওয়ার অনেকে এখনো বলে যে ৭১ নাই, ২৪-এ ৭১ বাদ হয়ে গেছে। আরে ৭১-এ দেশের সৃষ্টি হয়েছে, ৭১-এ আপনার যে জীবন দিয়েছে, এবং ৭১-এর যে পরিমাণ নারী নিগৃহীত হয়েছে, বীরাঙ্গনা হয়েছে, যে পরিমাণ ধ্বংসযজ্ঞ হয়েছে, যার যে নিজে দেখে নাই, যার বাবা দেখে নাই, যার দাদা দেখে নাই, সে ৭১-এর মর্মান্তিক কাহিনী বুঝতে পারবে না। তা এটা বুঝতে পারবে না। ৭১-এর সাথে কোনো তুলনা, আমরা ভূখণ্ড পেয়েছি, দেশ পেয়েছি। এইসব বিষয়ে কি সরকারের পদক্ষেপ নেওয়া উচিত না, যেই সরকারি ক্ষমতায় আসুক? সরকার, বিশেষ করে আমি বলতে চাচ্ছি যে এই যে বঙ্গবন্ধুকে অপমান করা হচ্ছে, এই বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত কিনা? না, সেটা দেখেন, আপনার অন্তর্বর্তীকালীন সময়ে এই যে মব তৈরি করে ৩২ নম্বর বুলডোজার আসলো, সরকারি বুলডোজার আসছে, এসে ভেঙে দিল। এছাড়া কত স্থাপনা ভেঙেছে, কত অর্গানাইজেশন দখল হয়েছে, সরকার কিছু বলে নেই। এটা কি তার ইন্টারেস্টে করে নেই, চুপ করে থাকছে। হ্যাঁ, এখন মব তো সারা দেশে এখন মব সন্ত্রাসে সবাই ভোগে। তো এখন ধরেন এই নতুন সরকার আসছে, ধরেন বিএনপি সরকার ক্ষমতা আসার পরে কিন্তু মব অলমোস্ট বন্ধ হয়ে আসছে, অলমোস্ট। এখন যেটা আছে, দুর্নীতি আছে। দুর্নীতি এদেশে ১ নম্বর প্রায়োরিটি। এই সরকারের দায়িত্ব অবশ্যই আমার মনে হয় প্রকৃত ইতিহাস অনুযায়ী যার যেখানে স্থান পাওয়া। আমি পার্শ্ববর্তী দেশ ভারতে আছে, যেখানে যেভাবে স্মরণ করুক না, তাদের একটা তালিকা করুক না, এই মুক্তিযুদ্ধে অবদান ছিল, এটা তো করা উচিত। আমি তো মনে করি সবার যার যার অবদান আছে করা উচিত। মুক্তিযুদ্ধে যারা গেছে, যারা ফ্রিডম ফাইটার, ধরেন আমি সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা ছিলাম, ১ মিনিটের জন্য ভাবি নাই আমি বেঁচে থাকবো, কিন্তু বেঁচে আছি। এই জন্য আপনি দেখেন শেখ হাসিনার শেষ ৫ বছরে কেউ টকশোতে যেত না, আমি যাইতাম, কারণ আমি তো এটা বয়স এক্সটেনশন মনে করি। সুতরাং এই জন্য আমি বলছি যে সবাই, আমার কথা, মুক্তিযুদ্ধে যারা প্রধান সারির নেতা, যারা মুক্তিযুদ্ধের ডাইরেক্ট অবদান রেখেছে, তাদের তালিকা হওয়া উচিত এবং তাদেরকে স্মরণ করা উচিত। জি, ধন্যবাদ। আমি একটি ছোট প্রশ্ন জনাব সুব্রতর কাছে রেখে আমি জনাব শামীম হায়দার পাটোয়ারির কাছে যেতে চাই। আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, যে যাদের নামে বিশ্ববিদ্যালয় করা হচ্ছে, মেডিকেল কলেজ করা হচ্ছে, যাদের নামে হল রয়েছে, তাদেরকে অসম্মান জানিয়ে এই যে পাবলিক টয়লেট করা হলো বা ব্যানার টানানো হলো, এগুলো আসলে এগুলোর এটা তো জাতি হিসাবে আমাদের জন্য লজ্জাস্কর, তাই না? এটা তো যারা করতেছে, এগুলো তো কি বলবো, এটা কি সভ্য দেশের নাগরিক কিনা, এগুলো তো ভাবতে হবে। এখন বিষয়টা হচ্ছে, বঙ্গবন্ধু এবং জাতীয় ৪ নেতা সহ ওই সময়ে যারা ভূমিকা রেখেছে, তাদের তো জাতীয় বীর হিসাবে তো আমাদেরকে সম্মান করতেই হবে। কিন্তু সেখানে এই যে আপনি রাজশাহীর ঘটনাটা উল্লেখ করবেন, এগুলো তো দুর্ভাগ্যজনক। এগুলো করে তো তারা কি বলবো, নোংরামি করা, ইত্রামি করা, এইসব আর কি। তারপরে নামের পরিবর্তন করা। হ্যাঁ, শেখ হাসিনা মানে অতি উৎসাহী হয়ে শত এরকম নামকরণ উনি করেছেন, ওনার পরিবার সহ। এগুলো এটা বাড়াবাড়ি ছিল। সেগুলো হয়তো আমরা যাচাই বাছাই করে কিছুটা পরিবর্তন হয়তো হয়েছে ইতিমধ্যে। কিন্তু বঙ্গবন্ধুর নামটা নিয়ে যাবে, যেমন এই যে পিজি হসপিটাল, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় করা হলো, তো এইরকম এগুলো চেঞ্জ করার তো কোনো মানে হয় না, তাই না? এই যে আমাদের বিমানবন্দরের নাম, এটা জিয়া রহমান আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, শেখ হাসিনা এসে ওইটাকে চেঞ্জ করে দিল। আমাদের আবার ওখানে দেখেন
হান্নান হান্নান যেটা চট্টগ্রামে, হ্যাঁ, সেটাকে আবার চেঞ্জ করে আরেকটা নাম দিয়ে দিল। এই যে নাম পরিবর্তনের, এটা তো একটা অপসংস্কৃতি, তাই না? যেগুলো সরকারি সিদ্ধান্ত হয়েছে, কিন্তু পাবলিক টয়লেট সেটি তো ব্যক্তিগতভাবে। না না, আমি বলতে সরকারি সিদ্ধান্ত এটা কোনো ইতিবাচক ভূমিকা রাখবে না ভবিষ্যতে। ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করবে না। এখন যে নোংরামিটা সর্বশেষ রাজশাহীতে হলো, এটা তো খুবই নিন্দনীয়। জি, আপনার কাছে আরো একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হলো এই যে রাজনৈতিক প্রভাব, এই রাজনৈতিক প্রভাব ছাড়া আমাদের মুক্তিযুদ্ধে যেসব শ্রেষ্ঠ সন্তানদের অবদান রয়েছে তাদের কি আমরা স্মরণ করতে পারি কোনো না না, রাজনৈতিক কোনো কিছু তো রাজনীতির বাইরে না। রাজনীতি ছিল বলেই তো 30 লক্ষ শহীদের রক্তে বাংলাদেশ আমরা পেয়েছি, 2 লক্ষ মামুনের সম্ভ্রমহানি হয়েছে, আরো কিন্তু এই কত কিছু। রাজনীতির কারণেই তো আবার কাউকে সুতরাং খাটো করা হয়, রাজনীতির আবার বাইরে কাউকে কিছু না। বড় করা হয় কিন্তু বিভিন্ন এখন যে ইতিহাসকে বিকৃতি করার যে অপচেষ্টা, এটা রাজনীতি না, এটা আমরা বলি অপরাজনীতি। এবং এটা আমাদের সভ্যতাকে কলঙ্কিত করা হবে, এটা যদি আমরা করি বা করতে দেওয়াটা, এটা অন্যায়। জি, জনাব শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে আসতে চাই। এই যে ইতিহাসে যোগ্য ব্যক্তিদের আমরা যথেষ্ট সম্মান দিতে পারি না, এই যে যথেষ্ট সম্মানের যে ঘাটতি, এটি কি আমাদের নতুন প্রজন্ম যারা রয়েছে তাদের উপরে প্রভাব ফেলবে? নতুন প্রজন্ম এটা আরো বেশি, কারণ তারা আরো এংরি, তারা মুক্তিযুদ্ধকে দেখেনি, পড়েনি, তারা আওয়ামী লীগকে দেখেছে। তারা আওয়ামী লীগের ব্যর্থতাটা দেখেই মুক্তিযুদ্ধকে কলঙ্কিত ভেবে বসছে। তারা আওয়ামী লীগকেই বঙ্গবন্ধু ভেবে বসছে, তারা আওয়ামী লীগকেই 7ই মার্চ ভেবে বসছে, তারা আওয়ামী লীগকে 26শে মার্চ। আওয়ামী লীগ আলাদা জিনিস, 71 আলাদা জিনিস। এগুলোকে ডিভাইড লাইনটা ভাগ করতে হবে। এটা আওয়ামী লীগের আমলে কিছু খারাপ কাজ হয়েছিল, যেমন জিয়াউর রহমানকে বলতো আইএসআই চর, যে জিয়াউর রহমান কিন্তু স্বাধীনতা একটা ঘোষণা দিয়েছিলেন, তার কোর্ট মার্শাল হতে পারতো। সেক্টর কমান্ডার ছিলেন, যাকে বীর প্রতীক দিয়েছিল বঙ্গবন্ধু নিজের হাতে, বীরুত্তম দিয়েছিলেন। এবং যিনি ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন, তাকে আওয়ামী লীগ বলে আইএসআই চর, ওই যে রাজনৈতিক প্রতিপক্ষ থেকে। জলিল সাহেবকেও সে সময় আওয়ামী লীগকে তাই বলেছিল, কারণ তখন জলিল সাহেব স্পষ্ট আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গেলেন। তো ওই যে বিরোধী গেলেই আপনাকে অন্য ট্যাগিং দিয়ে দিবে, এইটার কালচার আওয়ামী লীগেও ছিল, সেটা এখনও চলছে। তবে বঙ্গবন্ধুকে আপনি যত ট্যাগিং দেন, যত ডিলিট করার চেষ্টা করেন, বঙ্গবন্ধু সমকক্ষ কেউ হতে পারেনি, এটা বাস্তবতা। 71 পর্যন্ত, হ্যাঁ 75 পর্যন্ত বঙ্গবন্ধুর অনেক ত্রুটি ধরা যায়, যা সত্যি উনি হ্যান্ডেল করতে পারেননি। অর্থনীতি উনি হ্যান্ডেল করতে পারেননি। কেন পারেননি? আমেরিকা তার ডের এগেনস্টে ছিল, টোটালি ওয়ার্ল্ড পলিটিক্স তার এগেনস্টে ছিল। এবং 75-এ উনি গিয়ে বাকশাল করলেন, ওটা অ্যাম্বিশিয়াস একটা প্রজেক্ট। বাকশাল করার মতো প্রেক্ষাপট বাংলাদেশে কখনোই ছিল না। উনি চায়নার কমিউনিস্ট পার্টির আদতে একটা বাংলাদেশ করতে চাইলেন। ন্যাশন ইজ নট প্রিপেয়ার, তার দল প্রিপেয়ার না, কেউ চাচ্ছে না, কিন্তু উনি উৎসাহী হয়ে করছেন। মহিউদ্দিন আহমেদ সাহেব নামে একজন তাকে সে সময় পরামর্শ দিত। তো ওইটা আমি মনে করি তার একটা ভুল ছিল। কিন্তু 71 পর্যন্ত তার যে আত্মত্যাগ, তার পরিবারের যে আত্মত্যাগ, তার 12 বছর জেলে থাকা, তার বারবার জেল গেট থেকে অ্যারেস্ট হওয়া, এবং 6 দফা যখন দেয়া হলো, 6 দফা কিন্তু 6 দফা না, 6 দফার প্রত্যেকটা দফার পিছনে 1000 পাতার ফিলোসফি আছে, অর্থনৈতিক ফিলোসফি আছে, পলিটিক্যাল ফিলোসফি আছে। 6 দফা দিলে সবাই বললো যে এটা দিলে আমাদের ফাঁসি হবে, হাই ট্রিজন। বঙ্গবন্ধু বললো আমি একাই এটা করব। এবং বঙ্গবন্ধু 71 সালে 70 সালে বলেছিলেন, আমি যদি মারাও যাই, বা আমি যদি কম্প্রোমাইজও হই, তোমরা 6 দফায় কম্প্রোমাইজ হবে না। এবং 26শে মার্চ পর্যন্ত উনি পালাননি। উনি পালিয়ে গেলে বাংলাদেশে যে ইউক্রেনের মতো হয়ে যেত, বাংলাদেশ কাশ্মীর হয়ে যেত, যুদ্ধ চলতে 100 বছর। উনি না পালিয়ে উনি কিন্তু সাহসিকতার সাথে ছিলেন। তো ওনার কন্ট্রিবিউশনটাকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই। যারা ছোট করে দেখছে তারা ইতিহাসকে জানে না। 1, 2, তারা আওয়ামী লীগ যারা টর্চার্ড, তারা ওখানে অন্ধ হয়ে গেছে। 3, তারা 71-এ পাকিস্তানের পক্ষে ছিল। যারা 71-এ পাকিস্তানের পক্ষে ছিল, এটা একটা রাজনৈতিক দর্শন আসতে পারে, কিন্তু যখন আমাদের মেয়েদেরকে ধর্ষণ করা হলো এবং মুখে মুখে ছড়িয়ে গেছে যে ক্যাম্পের মধ্যে মেয়েদেরকে উলঙ্গ করে রাখা হতো, কারণ মেয়েরা তখন ফাঁসি দিত, যদি শাড়ি পরা থাকতো শাড়ি দিয়ে আত্মহত্যা করতে পারে, এই জন্য তাদেরকে উলঙ্গ রাখা হতো। এটা ফাতিমা ভুট্টোর বইতে আছে, জুলফিকার ভুট্টোর নাতনির বইতে লেখা আছে, একদম 1 পেজ। যখন ব্রাশ ফায়ার করে জগন্নাথের ছাত্র মেরে ফেললো, হাজার হাজার লোক মারা গেল চোখের সামনে, তখনও অনেকে পাকিস্তান হানাদার বাহিনীকে সমর্থন করলো। কতটা বিবেকহীন, কতটা পলিটিক্সহীন, কতটা অ্যান্টি বাংলাদেশ, কতটা অ্যান্টি ইসলাম। এখন তারা যখন আবার বঙ্গবন্ধু সম্পর্কে কথা বলবে, তারা তো অশ্রদ্ধা নিয়েই কথা বলবে, কারণ তাদের পরাজয়টা তো বঙ্গবন্ধুর কারণে, তাদের পরাজয়টা তো ভারতের কারণে, তাদের পরাজয়টা তো আওয়ামী লীগের কারণে, অনেকগুলো কারণের মধ্যে। তো তাদের মধ্যে তো ওই ঘৃণা আছে, থাকবে, সেটাই তো আমাদের রাষ্ট্রদ্বন্দ্বের কারণ। এখন আমাদের দুঃখের কারণ কোথায় জানেন? আওয়ামী লীগ বলেন, বা এখানে আজিজ ভাই মুক্তিযোদ্ধা সিনিয়র, সুব্রত অনেক বড় আইনজীবী, অনেক বড় নেতা,
নতুন প্রজন্মকে ওরা মুক্তিযুদ্ধ শেখাইতে পারেন না। দায়িত্ব তো রাষ্ট্রীয়। এখন রাষ্ট্রে তো যদি এখন সরকার যারা আছে তারা এটা কতটা অনুভব করবে, এখন বর্তমান সরকার ভাবতেই পারে যে এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, আমরা ক্ষমতায়, আমরা কেন এমন কিছু করবো যেটা পলিটিক্যাল বেনিফিট আওয়ামী লীগ পাবে। কারণ ৭১ আর আওয়ামী লীগ তো অনেকটা মিলে যায়। তো আমি এক তরুণকে বলতে শুনছি যে আমরা ৭১কে বাদ দিব। কেন বাদ দিবা? কারণ ৭১ রাখলে বঙ্গবন্ধু আর আওয়ামী লীগকে বাদ দেওয়া যাচ্ছে না, সো ৭১কেই বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিতে পারেনি, কিন্তু আলটিমেটলি ৭১ ফিরে আসবে। সোশ্যাল মিডিয়ার যুগে আপনি কোনো মিথ্যা ইতিহাস এস্টাবলিশ করতে পারবেন না, আপনি ন্যারেটিভস দিতে পারবেন। সেই ন্যারেটিভসে কিছুদিন অনেক লোকজন ঘোরের মধ্যে থাকবে, তারপর সে নিজে একবার সার্চ করে দেখবে যে তাকে যে ন্যারেটিভস দেওয়া হয়েছে এটা মিথ্যা ছিল। অনেক রাজনীতিবিদ তার দল চেঞ্জ করে না আদর্শিকভাবে, কারণ সে দেখে যে তার দল তাকে যা শিখিয়েছে এটা মিথ্যা। বহু আওয়ামী লীগ পরে আবার অ্যান্টি আওয়ামী লীগ হয়েছে না, বহু জামাত ছেড়ে দিয়েছে না। মধ্যপন্থী দল হিসেবে বিএনপিতে এর সুবিধা আছে, কারণ বিএনপি একাধারে জামাতকেও কন্টেন্ট করেছে, একাধারে ৭১কেও কন্টেন্ট জামাত করেছে। যেমন ছেড়েছে, আবার জামাতের বিরুদ্ধে কথা বলে জামাতেও অনেকে যোগ দিয়েছে। হ্যাঁ, এমনও আছে। হ্যাঁ, জামাতের যোগ, কারণ ওই যে ডেলিভারির প্রশ্ন দেখা যাচ্ছে যে জামাত তো অ্যাটলিস্ট এমপি বানাতে পারছে, সুশৃঙ্খিত দল, বড় মিটিং করছে, হ্যাঁ, আপাত দৃষ্টিতে তারা নামাজ কালাম পড়ছে, ইসলামিক দল। সো অনেকেই ভাবছে যে ওই রেটরিকের থেকে বাস্তবতা সম্মত তো আমরা দেখছি ভালো একটা দল, এটা অনেকে ভাবছে সুসংগঠিত দল, আমার মর্যাদা আছে ওখানে, আমাকে সম্মান করছে। অন্য দলে আমি যাবো, আমাকে নমিনেশন দিবে না, বসতে দিবে না, অসম্মান করবে, এখানে সম্মান করছে। তো শৃঙ্খলার তো একটা বেনিফিট জামাত পাচ্ছে, কিন্তু ৭১ ইস্যুতে জামাত কখনোই জোর গলায় কথা বলতে পারবে না। দুঃখজনক বিষয় যেটা, আভ্যন্তরীণভাবে জামাত ১৬ ডিসেম্বর, কিন্তু তারাই তো আবার তাদের ইশতেহারে মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেছে। এটা বলেছে, এটা যদি তারা মন থেকে বলে আমরা স্বাগত জানাবো। কিন্তু আমরা জানতাম কিছুদিন আগ পর্যন্ত জামাত ১৬ ডিসেম্বর পরাধীন দিবস পালন করে। জামাত সুস্পষ্ট হয়ে বলে ৭১ সালের যুদ্ধটা ছিল ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, যেটা কখনো হতে পারে না। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে কখনো ইন্ডিয়া জয়লাভ করতে পারে নাই, ৭১ জয়লাভ করেছে। কেন? কারণ ওটা বাংলাদেশের যুদ্ধ ছিল, বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষের যুদ্ধ। ৬৫তে তো ভারত জয়লাভ করেনি। তো বাংলাদেশের যুদ্ধটাকে তারা দেখাচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ এবং ইন্ডিয়ার ষড়যন্ত্রের যুদ্ধ। বা তাজউদ্দিন সাহেব বলেছেন, উনি যখন ইন্ডিয়ায় গেলেন, উনি গিয়ে দেখতে পারলেন যে বঙ্গবন্ধু ইন্ডিয়ার সাথে দেশভাগ স্বাধীনতার কোনো আলোচনাই করেনি। ইনফ্যাক্ট বঙ্গবন্ধু যুদ্ধ এড়াতে চেয়েছিলেন। বাস্তবতা হচ্ছে ৬ দফা বাস্তবায়ন হলে, স্বায়ত্তশাসন হলে বঙ্গবন্ধু আলাদা বাংলাদেশ চাননি, এটা আমার দর্শন। উনি যুদ্ধ অ্যাভয়েড করে গণতন্ত্রে তার ভোটের রায়টাকে বাস্তবায়ন চাচ্ছিলেন, যেটা খুবই যৌক্তিক। যুদ্ধটা পশ্চিম পাকিস্তানিরা চাপিয়ে দিয়েছে। কেন চাপিয়ে দিয়েছে এটা অনেক স্টাডি আছে। পশ্চিম পাকিস্তানি, বিশেষ করে পাঞ্জাবিরা মনে করতো বাঙালিরা কালো, খাটো, খেতে পারে না, উর্দু পারে না, কবিতা পারে না, ড্রেস পরতে পারে না, এরা দেশ চালাবে কিভাবে? আমারও এক ভোট, ওরও এক ভোট, এটা হতে পারে না। ওদেরকে দেশ চালাতে ক্ষমতা দেওয়া যাবে না। সো কী করো? যুদ্ধ চাপায় দাও, জেনোসাইড করো, ওদের মেয়েকে রেপ করো, যেন বেশি পরিমাণ বিহারি লোকজন জন্মগ্রহণ করে, বেশি পরিমাণ পাঞ্জাবি লোকজন জন্মগ্রহণ করে, ওদের মানুষকে মেরে ফেলো, মাটিটা রাখো, মাটিটা উর্বর। কত বারবারিক একটা থিওরি সেই সময় পাকিস্তানিরা দিয়ে চাপিয়ে দিয়েছিল। জুলফিকার আলী ভুট্টোর ব্যর্থতা হচ্ছে উনি আজীবন ওয়েস্টার্ন, আজীবন ডেমোক্রেটিক, কিন্তু এই তত্ত্বটাকে উনি গ্রহণ করেছিলেন সেই সময়। তার পলিটিক্যালি ভুলের কারণে পাকিস্তান ভেঙেছে। আমি আর্মির ভুল তো আছেই, জুলফিকার আলী ভুট্টোরও পলিটিক্যাল ভুল আছে, এবং তার ফ্যামিলির এতগুলো মানুষের মৃত্যুর মধ্যে দিয়ে, তার ফাঁসির মধ্যে দিয়ে এই ভুলের খেসারত তাকে দিতে হয়েছে। তো আমরা মনে করি এই ইতিহাসগুলো তো একদম জলের মতো পরিষ্কার, এখানে কোনো গোয়েন্দা তত্ত্ব, থিওরি, ষড়যন্ত্র দিয়ে এগুলোকে করা যাবে না। চোখের সামনে মানুষ মারা গেছে, আমার সুন্দরগঞ্জে বদ্ধভূমি আছে, চোখের সামনে ভাষা উর্দু চাপিয়ে দেওয়া হয়েছে, এগুলো তো মিথ্যা কিছু না। এগুলো তো করেছে, কেন করেছে? কারণ তারা আমাদেরকে লেসার জাতি মনে করতো, পশ্চিম পাকিস্তানি, বিশেষ করে পাঞ্জাবিরা। তো ওই যে লেসার মনে করতো যারা, তাদেরকে আপনি এখন ভাবছেন আমাদের ঘনিষ্ঠ বন্ধু, ভাবতে পারেন পাকিস্তান কি ৭১-এর জন্য ফর্মালি ক্ষমা চেয়েছে? পাকিস্তান যে $1 ট্রিলিয়ন 24 বছর লুট করেছে, এগুলো ফেরত দিয়েছে? আজকে পাকিস্তানের ইকোনমি খারাপ, আমাদের টাকা দরকার, তার মার্কেট দরকার, এই জন্য সে আমার সাথে বন্ধুত্ব করতে আসে। পাকিস্তান বাংলাদেশকে ঘৃণা করছে। পাকিস্তানের লবিংয়ের কারণে বাংলাদেশের মানুষ বাংলাদেশি পাসপোর্ট দিয়ে হজে যেতে পারে নাই ৭২, ৭৩, ৭৪ সালে। আজিজ ভাইরা বলতে পারবে, হজে যেতে পারেনি। হজের মতো সেন্সিটিভ বিষয়েও বাধা দিয়েছে। গোলাম আজম সাহেব ৭২, ৭৩, ৭৪ সালে বাংলাদেশ যেন রিকগনিশন না পায়, গ্লোবাল ক্যাম্পেইন করেছে। বঙ্গবন্ধু মৃত্যুর পর গোলাম আজম আসলেন, কাদের মোল্লা আসলেন, আরও অনেকে পাকিস্তান থেকে ফেরত আসলেন, জামাত রিভাইভ হলো, তখন ইসলামিক ওয়ার্ল্ড আস্তে আস্তে বাংলাদেশকে রিকগনিশন দিল। তো আমরা মুসলিম কান্ট্রি, মেরেছে আমাদেরকে মুসলিম, আর পৃথিবীর মধ্যে বাংলাদেশ একমাত্র মুসলিম কান্ট্রি যেটা আরেকটা মুসলিম কান্ট্রি থেকে স্বাধীন হয়েছে। তো এটাও কিন্তু গ্লোবালি একটা অত্যন্ত, আমরা যখন গণতন্ত্রের প্রশ্ন আসে, যখন ন্যায় বিচারের প্রশ্ন আসে, তখন আমরা রেজিলেন্ট, আমরা প্রতিবাদ করেছি। ৯৩,০০০ সৈন্য সারেন্ডার করেছে, ৯৩,০০০ সৈন্য, আর্মড, হ্যাভিলি আর্মড।
এটা নতুন প্রজন্ম ভুলে গেলে আমরা খুব কষ্ট পাই। জি জি, আপনাকে ধন্যবাদ। আমি এবার আবারও আমার প্রশ্ন নিয়ে যেতে চাই জনাব এম এ আজিজের কাছে। সুশীল সমাজের একটি মহল তারা বলছেন জুলাই আন্দোলনের কিছু কিছু দিক সমাজের জন্য দেশের জন্য কল্যাণকর হলেও একটি অসভ্য জেনারেশন তৈরি হয়েছে এই জুলাই আন্দোলনের মাধ্যমে, এবং যাদের দ্বারা দেশের ক্ষতি হচ্ছে, সমাজেরও ক্ষতি হচ্ছে। আপনিও এই একই জিনিস মনে করেন কিনা? দেখেন, এটা জামাতের নেতাও বলছে যে ৭১-এর প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম, এটা বলেছে। তো আবার বলা হয়েছে যে পাকিস্তান ভারতের কাছে সারেন্ডার করেছে, সুতরাং পাকিস্তান, বাংলাদেশ এখনো পাকিস্তানের প্রভিন্স, এভাবে বলা হয়েছে। তো এখন এগুলো ধরে তো লাভ নেই, আমরা আগাতে চাই। যেটা আপনি বলেন, ধরেন এখন আমি যেটা বলেছি, আগেও বলেছি যে আমাদের জেনারেশন গ্যাপ ডক্টর মোহাম্মদ ইউনূস তৈরি করে ফেলেছে। আপনি দেখেন নেপালে প্রধানমন্ত্রী হওয়ার পরে স্পিকার নারী, সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত দিয়ে দিছে। তারা শিক্ষা গ্রহণ করছে, আন্দোলন করছে, এখন ইলেকশন হয়েছে, সেই তরুণরা কিন্তু ক্ষমতায় আসতে যাচ্ছে। আর আমাদের এই তরুণদেরকে তিনি লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছে, মব সন্ত্রাস করেছে। এখন আমাদের ছেলেরা একবারে বিসিএস দিতে চায়, একবারে মন্ত্রী হতে চায়। তারা সরকারে ডাইরেক্ট অংশগ্রহণ করেছে। এবং আপনি দেখেন ক্লাস 8 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত ছেলেরা এই আন্দোলনে তৈরি হয়েছিল, যুক্ত হয়েছিল। সবাই এখন তাদের মনোজগৎ এমনটি হয়ে গেছে, তারা অনেকে ধরেন 52 সাল থেকে সব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, অগ্রভাগে থেকেছে। কিন্তু এই ছাত্রদের মতো কেউ অংশগ্রহণ করে নাই সরকারে, এবং এত বিতর্কিতও হয়নি। এই জন্য কিন্তু এই সুযোগ আসছে। আমি বলবো জেনারেশন গ্যাপ তৈরি করে ফেলেছে। তো ওই যে পাটোয়ারি ভাই একটা ইউনিভার্সিটি কোর্সে শুনলাম, এখন দেখেন আমি লিখেছি সমকালে, বিশাল করে লিখছি, আমাকে মাস্টার হেডের ছবি দিয়ে লিখছে। আমি বলেছি যে এদেশে 12 প্রকারের ইংরেজি বাংলা শিক্ষা ব্যবস্থা আছে, যার ফলে সবাইকে মাস্টার ডিগ্রি দেওয়া হয়, যার ফলে কোনো জাতীয় ইস্যুতে আমরা একমত হতে পারি নাই। হ্যাঁ, প্রত্যেককেই দ্বিমত হই। দ্বিতীয়ত আপনার দেখেন এই 8 থেকে মাস্টার্স পর্যন্ত সব ছেলেকে আপনার সবাইকে বলছে ডক্টর মোহাম্মদ ইউনূস তোমরা উদ্যোক্তা হও, অথচ বিজ্ঞানের যুগে সংস্কার কমিশন করেছে, শিক্ষা কমিশন করে। আমি লিখেছি যে বিজ্ঞানের যুগে যেখানে রোবট, আইটি, ডাটা সায়েন্স এগুলো মানুষকে রিপ্লেস করতেছে, সেখানে বিজ্ঞানের যুগে আপনার রোবটের প্রযুক্তির পিছনের লোকটা দরকার। আমি বলে দিছি 8 থেকে 10 বছর পরে প্রবাসে কোনো লোক নেবে না, তো দরকার নাই তো। কারণ প্রযুক্তি সম্পর্কে এই 4র্থ শিল্প বিপ্লবের উপযোগী শিক্ষা নাই তো। এই জন্য আমি বলবো যে এই 4র্থ বিপ্লবের উপযোগী এখন যে তরুণ, এই 4র্থ শিল্প বিপ্লবের উপযোগী না। তারা আগামী 8 থেকে 10 বছর পরে, আমাদের তো দেশে ঘন 18 কোটি 20 বলে লোক, আসলে 20 কোটির মতো। আমাদের তো প্রবাসে আয় রোজগার করতে যেতেই হবে। আগামী 8-10 বছর কেউ নেবে না তো, কারণ রোবটের পিছনের লোকটা দরকার। আমাদের দেশে 2টা গার্মেন্টস চলে রোবটের মাধ্যমে, সেখানে ম্যানেজমেন্টে কয়েকটা লোক আছে, আর আমাদের নারী কর্মীরা ছিল সব বাদ। সব জায়গায় এটা হবে। আমি ব্যাংককে একটা হসপিটালে চিকিৎসা নিতে গেছি, সেখানে দেখছি একটা রোবট 3 তলা পর্যন্ত, বিল্ডিংটাই রোবটের জন্য তৈরি করা হয়েছে। ভাবটা এমন, সে সিঁড়িতে উঠে একা চলতেছে, পুরা বিল্ডিং সে ক্লিন করতেছে। সেখানে অন্তত মিনিমাম 50টা ক্লিনার লাগতো, একটা রোবট। সুতরাং আপনার বিজ্ঞানের সাথে এখন তাল মিলিয়ে যদি শিক্ষা ব্যবস্থা, সব শিক্ষা থাকবে, সমস্যা নাই, সব শিক্ষা। না, আমাদের দেশে আপনার ইউনিভার্সিটি আছে প্রায় 56টা, পাবলিক ইউনিভার্সিটি। তারপরে আলিয়া মাদ্রাসা আছে 51টা, কওমি মাদ্রাসা আছে 2000, প্রাইভেট ইউনিভার্সিটি আছে প্রায় আপনার 150-150 মতো। এখন বলেন জাতীয় বিশ্ববিদ্যালয় সবচেয়ে বড়, এরা তো সার্টিফিকেট দিচ্ছে সমানে, এগুলো কোনো কাজে আসবে না। আমাদের এখনই তো তারা কোনো কাজে আসতে পারে না। শিক্ষা ছাড়া তো আগামী দিনে আপনার এই দেশ টিকে থাকবে না। বিজ্ঞান শিক্ষা ছাড়া। আপনি কি কোনোভাবে এটি বলতে চাচ্ছেন যে সঠিক শিক্ষার অভাবেই আসলে এই জেনারেশন অসভ্য হচ্ছে? সঠিক জেনারেশন এবং তাদেরকে উদ্যোক্তা হওয়া, শিক্ষার দিকে কোনোদিন তাদের উৎসাহিত করার। ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় তাদেরকে বলছে তোমরা উদ্যোক্তা হও। আরে ব্যবসা করে তো সেই একা লুট করে নিয়ে গেছে। দিয়াবাড়িতে যান, অর্ধেক মিরপুরের দিয়াবাড়ি অর্ধেক সে নিয়ে গেছে, এবং কত বেনিফিট সে নিছে।
কোন সরকার প্রধান এত বেনিফিট নেয়নি। কিন্তু উদ্যোক্তা হতে গেলে যারা এখন স্টুডেন্ট রয়েছেন তাদের কাছে তো এত ক্যাপিটাল নেই, তাদের ঋণও নিতে হবে, তাহলে তারা এত ঋণ কোথায় পাবে? না, আমার কথা হচ্ছে ছাত্র অবস্থায় উদ্যোক্তা হবে কেন? ছাত্র অবস্থায় ছাত্র থাকা পর্যন্ত আপনার বিপ্লব বিজ্ঞানের যুগে শিক্ষা গ্রহণ করবে ফার্স্ট, তারপরে রাজনীতি করেন, যা করেন করেন। সবাই তো সমস্যা আর নেই। বিজ্ঞানের শিক্ষার্থী না, সবার তো একইভাবে বিজ্ঞানের না, যে বিজ্ঞানে ধারণা, আপনার সেটি দেশের নেই। পরিকল্পনা থাকবে, বাংলা দরকার, কওমি মাদ্রাসা সব দরকার, যতটুক তাকে দরকার সব থাকবে। কিন্তু আপনার বিজ্ঞান এখন চতুর্থ শিল্প বিপ্লবে বিজ্ঞান ছাড়া কোনো শিক্ষায় দেশকে দাঁড় করে রাখতে পারবে না জি। আগামী 10 বছর। জি, আমি আমার উত্তর পেয়েছি, ধন্যবাদ। গণফোরামের সভাপতি, আপনার কাছে ফিরতে চাই, একই প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে সুশীল মহলের কয়েকজন বলছেন যে এই যে জুলাই আন্দোলন, এর মাধ্যমে কিছু কল্যাণ হলেও একটি অসভ্য জেনারেশন পেয়েছে বাংলাদেশ। না, এটা তো বলার অপেক্ষা রাখে না। আমরা তো আশা করেছিলাম যে তারা সঠিক জায়গায় থাকবে, সেটা তো থাকে না। তারা তো ওই ক্ষমতার দিকে চলে গেল, তারপরে নানা রকম ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢুকে গেল। এমনকি তারা পদবি পদায়ন সরকারে, সেখানেও নানান ধরনের লেনদেনে তারা সম্পৃক্ত হলো। এবং এই মন্ত্রণালয়তে সেখানে তাদের প্রতিনিধি বসে থাকতো, সব মন্ত্রণালয়ে বসে থাকতো, এবং তারা সেখানে বসে কলকাঠিগুলো নাড়ত। সেই কারণে এদের তো আসলে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কথা না, সেই একটা সম্ভাবনা তো ছিল। শ্রীলঙ্কায় গেছে না, যারা বিপ্লবের সামনের সারিতে ছিল তারাই আসলো। আপনি নেপালে দেখেন, এখন যে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে সেই তো ওই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। তা আমার এখানে কেন হলো না? আমরা তো আশা করেছিলাম তারা সেই জায়গাটা যেন তারা শক্তভাবে দাঁড়িয়ে থাকে, কিন্তু তারা দাঁড়িয়ে থাকে নাই, এবং অনেক বদনাম তারা করেছে আমাদের তরুণ সমাজকে, এবং আমি মনে করি যে তারা বিপদগামীও করেছে। এবং সেখানে যে প্রধান উপদেষ্টা, উনি যেভাবে তাদেরকে উৎসাহিত করেছে এইসব কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার জন্য, এটা আমাদের জাতি হিসাবে আমাদের অনেক ক্ষতি তিনি করে গেছেন। তা এখন ভবিষ্যতে এখন যারা রাজনীতির মাঠে আছে এনসিপির নাম দিয়ে, ইনিশিয়ালি তো এনসিপি ছিল, এনসিপি হয়েছে পরে, আমরা আশা করেছিলাম যে তারা একটা স্বাধীন সত্তা নিয়ে দাঁড়িয়ে থাকবে। এই নির্বাচনে যদি তারা স্বাধীনভাবে তাহলে তাদের আসন সংখ্যা আরও বাড়ত, কিন্তু তারা চলে গেল একটা মৌলবাদী গোষ্ঠীর জামাতের সাথে। এইটা একটা বিরাট ভুল হয়েছে আমার দৃষ্টিতে। যে কারণে তাদেরকে এখন এই 6টা সিট নিয়ে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি টিকে থাকো একটা কঠিন। তার মধ্যে আবার দেখেন মাহফুজ, আপনি কিছুটা ইঙ্গিত দিয়েছেন, সে আবার একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম করতেছে, 2 জনের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আবার মেঘমল্লার বসুরা, তারা গিয়ে আবার আরেকটা প্ল্যাটফর্ম করেছে। তার মানে কি, মানে এনসিপি বা যারা এই আন্দোলনের সামনের সারিতে ছিল তাদের সবাইকে তারা ধারণ করতে পারে নাই। একসাথে তো 20 জন পদত্যাগ করে চলে গেল, তাই না? আপনার কাছে কি মনে হয় এই যে নতুন প্রজন্ম, না, আমার মনে হয় না যে মতের অমিল কেন, মতের অমিল কেন? ভবিষ্যতে এনসিপি এই বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকো তাদের জন্য কঠিন হয়ে যাবে। যদিও তারা নানা রকম কায়দা কানুন করতেছে, তরুণরা রাজনীতিতে আসুক, এটা তো আমরা চাই। আমরা তো বহুদিনের কিন্তু আমাদের গ্যাপ হয়ে গেছে, ওইভাবে তরুণরা ছাত্রত্ব না, জীবন শেষ তরুণরা করে তো দল গঠন করতেই পারেন, প্ল্যাটফর্ম করবে। খুলতেই পারেন, কিন্তু তারা তো একসময় একসাথে ছিলেন, কিন্তু আলাদা হয়ে ভেঙে ভেঙে আবার নতুন সেটাই দল তো কেন দুর্ভাগ্য, করছেন? যেটা নেপালে হয় নাই, শ্রীলঙ্কায় হয় নাই, আমাদের এখানে এটা হয়ে গেছে। অর্থাৎ ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যে একটা অশুভ প্রতিযোগিতা, সেটা আমরা দেখেছি। এবং বিশেষ করে তারা আর্থিক যে অনিয়ম এবং দুর্নীতির মধ্যে জড়িয়ে গেল, সেটা তো ভবিষ্যতে তো এগুলো তদন্ত হবে। সুতরাং আপনি কিছুটা টাচও দিয়েছেন যে অনেকের ব্যাপারে কথাবার্তা হচ্ছে। তো আশা করব যে যা হয়েছে হয়েছে, এখন সামনের দিকে যদি আমাদের এগোতে হয় তাহলে রাজনৈতিক পরিমণ্ডলে একটা সুস্থ ধারার রাজনীতি যাতে আমরা সবাই মিলে করতে পারি সেই ব্যবস্থাটা রাখতে হবে। তবে 18 মাস যে কর্মকাণ্ড তারা করে গেছে, তাতে জাতি হিসাবে আমরা অনেক পিছিয়ে গেছি, এবং এখানে উনি মবের কথা বলেছে, হিংসা বিদ্বেষ সেটাও অনেক ছড়ানো হয়েছে, এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত না থাকুক সেটাই আমরা কামনা করি। এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, তাদের মন মানসিকতা পরিবর্তনটা করা, অতীতের মতো তো রাষ্ট্র পরিচালনা করা হবে না। যদিও মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক দিনে কিছু কিছু বক্তব্য দিচ্ছে বা কিছু কর্মকাণ্ড করার যে একটা অনুপ্রাণিত করছে জাতিকে, আশা করি এই ধারাটা যেন অব্যাহত থাকে। কারণ এটা যদি বিচ্যুতি ঘটে তাহলে কিন্তু আমাদের এই যে 71-এর মহান মুক্তিযুদ্ধ বলেন আর 24-এর গণ অভ্যুত্থান বলেন, সেটার যে
সুফল জনগণ পাওয়ার কথা সেটা আবার আমরা পিছিয়ে যেতে পারি। জি, জি। এটা একটা ধন্যবাদ। ভয়ঙ্কর আমার কাছে মনে হচ্ছে ধন্যবাদ। যে এই কালমিনেশনে এই বর্তমান সরকার যাতে সঠিকভাবে উপলব্ধি করতে পারে, রাষ্ট্র পরিচালনার দক্ষতা যেন তারা দেখাতে পারে, সেটাই আমরা কামনা করি। জি, আমি এবার জাতীয় পার্টির মহাসচিবের কাছে ফিরতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যে 18 মাস ক্ষমতায় ছিলেন, তখন তিনি নিজের দুর্নীতির মামলাগুলো প্রত্যাহার করেছেন এবং নিজের সব প্রতিষ্ঠানের সুদ মওকুফ করেছেন এবং পরবর্তীতে নিজের নামে বিশ্ববিদ্যালয় এবং রিক্রুটিং এজেন্সির যে লাইসেন্স সেটি নিয়েছেন এবং এর পরবর্তী সময়ে তিনি নিজেকে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে ঘোষণা করেছেন এবং সেক্ষেত্রে তিনি আইনের পরিবর্তন করতেও দ্বিধাবোধ করেননি। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? না, একটু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, খুব বিশাল বড় বিষয় তো আর না। ডক্টর ইউনূস একটা কেন 10টা ইউনিভার্সিটিও করতে পারে, পৃথিবীর অনেক দেশ তাকে নিয়ে ইউনিভার্সিটি করে। আমি তার সাথে একসময় কাজ করেছি, ঘুরেছি। আপনারা এগুলো খুব বড় করে দেখছি, এগুলো মোটেও তার জন্য কোনো বিষয়ই না। ট্যাক্স ফাঁকি দেওয়াটা এটা ডিবেটেবল, কারণ আপনি ট্যাক্স দেবেন না কেন বা আপনি ক্ষমতায় থেকে কেন করবেন। উনি আসার পরে তার মামলাগুলো 2-3 দিনের মধ্যে অবিশ্বাস্য গতিতে, এবং উনি প্রধান চিফ অ্যাডভাইজার হওয়ার আগেই মামলাগুলো কিন্তু শেষ করা হয়েছে, ওখানে গতিটা অবিশ্বাস্য ছিল। তখন একটা ভিন্ন প্রেক্ষাপট ছিল, তো আমি এটাকে খুব বড় দোষের বলবো না। কিন্তু উনি ভিভিআইপি নিজেকে দিলেন কেন? উনি তো অলরেডি ভিভিআইপি, আমি জানি। যে দেশে যান সে দেশের প্রধান রাষ্ট্রপতি তার সাথে দেখা করেন। উনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এইখানে আমি একটা কথা বলবো, দুর্দান্ত প্রতাপে স্বৈরাচার ফ্যাসিস্ট বলা হয় আওয়ামী লীগকে। ওই আওয়ামী লীগের আমলে তার কিন্তু ভিভিআইপি স্ট্যাটাস দরকার ছিল না, বা তিনি গানম্যান নিয়ে ঘুরতেন 100 জন, এমনটা কিন্তু আমরা দেখিনি। উনি একাই ঘুরতেন, সাথে লোকজন থাকতো। আওয়ামী লীগকে ফেলে দিলেন উনি পিছনে ছিলেন। এখন তো বোঝা যাচ্ছে এই সময় এসে মবের ভয় পাচ্ছেন কোনো কারণে। উনি আওয়ামী লীগকে ফেলে দিলেন। আওয়ামী লীগ ফেলে দেওয়ার পর 3 দিন দেশে পুলিশ মারা হলো, আওয়ামী লীগ পালিয়ে গেল, যাতা ঘটলো। এরপরে ওনার ইঙ্গিতে বা ওনার শিষ্যরা যাকে ইচ্ছা অপদস্থ করেছে, দেশ যেভাবে ইচ্ছা সেভাবে চালিয়েছে। এখন যাওয়ার সময় উনি ভয় পাচ্ছেন যে মব উনি ঠেকাতে পারেননি, সেই মব ডিম তার উপর আসতে পারে, কারণ তিনি পলিটিক্যাল সমঝোতা করেননি। তার পলিটিক্যাল সমঝোতা তিনি করা মব উচিত ঠেকাতে ছিল। পারেননি, কিন্তু তিনি তো বলেছেন যে মবকে মব বলা যাবে না। না, ওটা তার আমলেই তো এই কথাগুলো এসেছে। দেখুন, নেপালের সাথে কম্পেয়ার করলে হ্যাঁ, তারা মবকে প্রমোট করেছে। আমি ফ্র্যাঙ্ক, তার প্রেস সচিব বলেছিল মব না, এটা প্রেশার। এটা মব না, মানুষকে পিটানো হচ্ছে, মারা হচ্ছে, উলঙ্গ করা হচ্ছে, ডিম মারা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, পুলিশের সামনে মারা হচ্ছে, এটা বলছে প্রেশার। তো মানে সচিব হচ্ছে গিয়ে সেই সময় সচিব সাহেব নিজেই চিফ অ্যাডভাইজার ছিলেন মনে হয়, তার কথাবার্তা শুনে মনে হতো উনিই চিফ অ্যাডভাইজার, আর ডক্টর ইউনূস হচ্ছে সচিব স্যার। তো ডক্টর ইউনূস স্যার সমঝোতা করতে পারেননি। ওনার এই ভিভিআইপি স্ট্যাটাস দিয়ে উনি একটা নিরাপত্তা বলয়ে যাচ্ছেন, কিন্তু উনি অনায়াসেই চাইলে আওয়ামী লীগের সাথে, জাতীয় পার্টির সাথে সবাইকে নিয়ে দেশ চালাতে পারতেন। সবাইকে নিয়ে, দেশটা সবার, যেটা জিয়াউর রহমান করেছিলেন, যেটা এরশাদ করেছিলেন। এরশাদ কি জামাতকে ভোট করতে দিয়েছে না 86 সালে? জিয়াউর রহমান জামাতকে রিভাইভ করেছে, আওয়ামী লীগকে রিভাইভ করেছে। ডক্টর ইউনূস সেই জায়গাতে ব্যর্থ হয়েছেন। আওয়ামী লীগের প্রতি তার তীব্র ঘৃণা, তীব্র দ্বন্দ্ব, তীব্র ক্ষোভকে নিয়ে তিনি আগিয়েছেন। আরেকটা দেখেন, 13ই মার্চ পতাকা উত্তোলন দিবস বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ দিবস। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পালন করেছে, কারণ সেখানে যারা আছে তারা এখন আওয়ামী লীগে নাই। আবার 7ই মার্চ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রের কোনো উদ্যোগ নাই। দিবসগুলো আপনি পিক অ্যান্ড চুজ করছেন, কোনটা আপনার সাথে কমফোর্টেবল সেটা আপনি করবেন, যেটা আপনার সাথে কমফোর্টেবল না সেটা আপনি করবেন না। এটা ঠিক না, সব দিবসই সমান এবং দিবসগুলো পালন করতে হবে। নেপালে আমি যেতে চাই, দেখতে চাই তাদের কেন ট্রানজিশনটা হলো। নেপালে কিন্তু আন্দোলনের পরে মব হয়নি। নেপালে যারা ছাত্রনেতা তারা ক্লাসরুমে ফিরে গেছে, ভোটের সময় ভোট দিয়েছে, আর আমাদের ছাত্ররা সচিব বানিয়েছে। তারা তো এই কথাও বলেছে যে তারা বাংলাদেশ হতে চায় না। হ্যাঁ, অর্থাৎ তারা একটা ইসলামিক ট্রানজিশনের দিকে তারা নজর রাখছিল, ওই দিকে যাচ্ছিল। বাংলাদেশের ছাত্ররা সচিব চালিয়েছে, ফাইল পাস করিয়েছে, টেন্ডারবাজি করেছে, বাচ্চা ছেলে পেলে, অভিজ্ঞতা কম, এগুলো করতে গিয়ে তাদের ভুল হয়েছে, খারাপ ব্যবহার করেছে, দুর্নীতি করেছে। সবাই দুর্নীতিবাজ আমি এটা বলবো না, কিন্তু জড়াই গেছে অনেকে। বাড়ির পাশের লোকটা এসে বলছে আমার ট্রান্সফার করে দাও, করে দিয়েছে। তার হাতে অপরিসীম ক্ষমতা ছিল ছাত্রদের হাতে ওই সময়, এবং টিএসসিতে ওই সময় বসতো, চিরকুটের বসতো, কাকে এসপি কাকে ডিসি বানানো হবে। এই ক্ষমতাটা ডক্টর ইউনূস কেন ছাত্রদেরকে দিলেন? যেই ছাত্ররা এটুকু বুঝতে পেরেছে যে স্বৈরাচারী সিদ্ধান্ত তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, সেই ছাত্ররা কি এটুকু বুঝতে পারেনি যে তাদেরকে ব্যবহার করা হচ্ছে? তাদের মধ্যে নিজেদেরও খুব আগ্রহ ছিল। তাদের মধ্যে অনেকেই বিসিএস দিয়ে কোনো ক্যাডারে চান্স পেত না, অনেকে বিসিএস এ প্রিলিতে পাশ করতো না। বিসিএস এ প্রিলিতে পাশ করতে পারবে না এমন ছেলে সচিব বানাচ্ছে। এই অপরিসীম ক্ষমতার লোভ তারা সামলাতে পারেনি। তবে দুটো ভালো এক্সাম্পল আছে আমি বলবো। একটা হচ্ছে নাহিদ সাহেব মন্ত্রী ছিলেন, মন্ত্রী থেকে উনি কিন্তু সরে আসছেন দল করার জন্য। আর মাহফুজ সাহেব চাইলে আবার ভোট টোট করে এমপি হতে পারতেন,
জামাতের সাথে হোক, যে কোনো, উনি একটা স্বাতন্ত্র অবস্থান রেখেছেন। আমার কাছে এই দুটো এক্সাম্পল অত্যন্ত ভালো মনে হয়েছে। বাংলাদেশের মতো ক্ষমতালোভী দেশে এই দুটো এক্সাম্পল খুব ভালো। বাট অন দ্য আদার হ্যান্ড 3 মাসের মধ্যে যদি ভোট হতো, নাহিদ সাহেবকে নিয়ে বলা হয় যে তাকে পাশ করানো হয়েছে, এই যে নাহিদকে জেতানো হলো প্রশ্নবোধক দিয়ে বলা হচ্ছে, তো 3 মাসের মধ্যে ভোট হলে নাহিদ বাংলাদেশের যেই আসনে দাঁড়াতো সেই আসনে সে 1.5 লক্ষ ভোট পেত, যে কোনো আসনে। যত দেরি হলো ডিবেটগুলো তার মধ্যে চলে আসলো। আসিফ সাহেবকে খুবই কম বয়স্ক, অনভিজ্ঞ একজন মানুষ, আন্দোলনে তার ব্যাপক রোল আছে, তাকে আপনি এলজিডি অ্যাডভাইজার দিলেন। এত থাকতে তাকে এলজিডি দিলেন কেন? এলজিডি দেওয়ার কারণটা কি? এটা তো চিফ অ্যাডভাইজার দিয়েছে, অ্যালোকেট তো চিফ অ্যাডভাইজার করেছে। কারণ এলজিডি হচ্ছে পয়সার খনি। আমরা যারা এমপি আমরা জানি এলজিডির চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সমস্ত রদ বদলে ব্যাপক লেনদেন হয়, ওটা সবচেয়ে বড় বাজেট ওখানে যায় সরকারের। সেই জন্যই তাকে দেওয়া হয়েছে। ফিলোসফি কী ছিল? উনি কালেক্ট করবেন টাকা, করে উনি পার্টিকে এনসিপিকে দাঁড়া করাবেন। এনসিপি এর দ্বারা হলো না। এখন আসিফ সাহেব যে ব্যাংক স্টেটমেন্ট দিচ্ছে বা তাকে যে এই আমলে দুদক নোটিশ দিয়েছে, এটা ক্যামোফ্লেজ। তাকে একটা নোটিশ দেওয়া হবে, সে একটা জবাব দিবে, দুদক বলবে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি, সে ক্লিন চিট পেয়ে যাবে। তাকে ক্লিন চিট দেওয়ার জন্য এই প্রক্রিয়াটা করা হয়েছে। তার ক্লিন চিট লাগছে কেন? নিশ্চয়ই কোথাও এমন কিছু আছে, সে ভয় পাচ্ছে দ্রুত ক্লিন চিট না নিলে সে একসময় বিপদে পড়বে। আর ব্যাংক স্টেটমেন্ট, এইটা তো হাস্যকর কথাবার্তা। ব্যাংক স্টেটমেন্ট, সে যে ভোট করতে চাচ্ছিল, সে তো নমিনেশন চাচ্ছিল, সে নমিনেশন চাচ্ছিল কায়কোবাদের বিরুদ্ধে কুমিল্লাতে। সেই ভোট করতে গিয়ে ব্যাংকের এই টাকা দিয়ে সে ভোট করতো? এটা তো ভোটের একদিনের খরচ না, সেটাকে কোত্থেকে আসতো? যাই হোক, এগুলো আমরা মিডিয়া ট্রায়াল করতে চাই না, যা রটে তা বটে। এই এনসিপির আন্দোলন করা ছেলেপেলেদের একটা বড় অংশের মধ্যে মানুষের পারসেপশন হচ্ছে তারা দুর্নীতি করেছে এবং দুর্নীতিতে পার্টিসিপেট করেছে, এমন কথাবার্তা আমরা আকাশে বাতাসে শুনেছি। এইটা থেকে তারা বেরোয় আসবে কিভাবে? বিপ্লবী যখন দুর্নীতিবাজ হয়ে যায় তখন সে বিপ্লবী থাকে না, তখন সে তো 8-10টা রাজনীতিবিদের মতোই হয়ে গেল। যে কারণে তাদেরকে জামাতের সাথে গিয়ে ভোট করে 6টা আসন নিতে হলো। কই নেপালের বিপ্লবীদের তো কোনো কারোর সাথে জোট করতে হলো না, কোনো উগ্রবাদী দলের সাথে, কোনো হার্ডলাইন দলের সাথে। তো এই যে এনসিপি, আরেকটা কথা আপনারা বলেছেন যে মেঘলা সবাই কেন সরে গেল? কারণ সবাই সরে যাক এটা এনসিপির নেতৃবৃন্দরাই চাচ্ছিল। কারণ এনসিপির নেতৃবৃন্দরা ছোটোবেলা থেকেই জামাত করে, শিবির করে, মন মানসিকতায় শিবির জামাতের প্যাট্রোনেজে বড় হয়েছে। এবং আন্দোলনের পরপর তারা যখন জামাতের আমিরকে দেখতেন, তাদের যে মুখের হাসি বিগলিত, সেটা থেকে বোঝা যায় যে এটা পুরনো নেক্সাস। তো সেখান থেকে উমামা সরে গেছে। উমা সবচেয়ে ফ্রন্টলাইন লেডি ছিলেন। উমামা এখন কোথায়? উমামাকে তো এনসিপি ওন করলো না। উমামা যখন ডাকসুতে দাঁড়ালো তখন কেন শিবির বললো না যে নেত্রী একজন দাঁড়িয়েছে, আমরা কেউ ভোট করবো না? কিন্তু ওইখানে তখন শিবিরকে তারা প্যাট্রন করেছে। এবং নট অনলি দ্যাট, এই আন্দোলনকারী ছেলেরা দেখবেন কোনো ছাত্র সংসদে শিবিরের বিরুদ্ধে দাঁড়ায় নেই। অর্থাৎ শিবির জিতুক, তার পূর্ণ দল জিতুক, এটাই তারা চেয়েছে। শিবির, এনসিপি, জামাত এটা একই দল। এখন এনসিপি একটা স্বতন্ত্র অবস্থানের চেষ্টা করবে অন্য ভোট ব্যাংক নেওয়ার জন্য, বাট আমি মনে করি এটা সফল হবে না। জামাত টিকলে এনসিপি টিকবে, জামাত না টিকলে এনসিপি টিকবে না। ব্যাপারটা এরকম হয়ে গেছে। জি, ধন্যবাদ জনাব এম এ আজিজ। অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন যে বিদেশি চুক্তিগুলো হয়েছে এগুলো তো আমরা জানি, কিন্তু এই চুক্তিগুলো করার সময় আসলে জামায়াতে ইসলামীর সাথে কোনো আলোচনা হয়নি, সেটি বলেছেন ডক্টর শফিকুর রহমান। এদিকে সরকার আবার বলছে যে বড় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছে। তাহলে বড় রাজনৈতিক দলগুলোর সাথে যদি আলোচনা হয়ে থাকে তাহলে কেন একে অপরের দিকে ঢিল ছুড়ছে? আপনার কি মনে হয়? দেখেন, তখন সামনে নির্বাচন ছিল। নির্বাচনে আমি বিএনপি এবং জামাত ইসলাম কোনো গোপন চুক্তি করার সায় দিবে এটা আমি বিশ্বাসী নেই, যুক্তিতে ধোপে টেকে না। গোপন চুক্তির কথা কোনো জনগণ দেশের কিন্তু কখনোই আপনার এটা ইয়ে করবে না, অ্যাকসেপ্ট করবে। তাহলে এই দায় কার? তো এখন দায়িত্ব সরকারের। অন্তর্বর্তীকালীন সরকার গোপন চুক্তি করেছে, তার দায়। এটা জামাতের হবে কেন, বিএনপির হবে কেন? এখন তো আবার বলতেছে, এই কয়েকদিন আগেই আমি দেখলাম পররাষ্ট্রমন্ত্রী বলতেছে যে এই চুক্তি নিয়ে আলোচনা করা যাবে, রিভাইভ বলেন তো দেখি। পরাশক্তি নড়িয়ে গেলে তুলে এনে বিচার করতেছে। এখন ইরান যুদ্ধ করতেছে, কারণ পরোয়া করে, আমেরিকা পরোয়া করে, ট্রাম্প পাগলা পাগলি। এই চুক্তি আপনি দেখেন, প্রধানমন্ত্রী যে হলো তাকে যখন আপনার কংগ্রেচুলেট করলো লেটারে, সেখানেও কিন্তু ওই চুক্তির কথা স্মরণ করা আছে। সুতরাং এটা নেগোসিয়েট করবে কেমনে? এটা তো স্টেট টু স্টেট এগ্রিমেন্ট হয়েছে, সেটা তো চুক্তিতে যা আছে ওইটা হয়তো অন্য শর্তে নেগোসিয়েট করতে পারে, কিন্তু এটা নেগোসিয়েট হওয়ার কথা না।
দ্বিতীয়ত ধরেন আমি আগের অংশটা বলি, ধরেন আমার কাছে ডকুমেন্ট আছে, এখন বিজি প্রেসের ওয়েবসাইটে যাবেন, ওই ভিআইপি যে প্রজ্ঞাপন জারি করেছিল এটা ডক্টর মোহাম্মদ ইউনূস ভিভিআইপি, এটা কিন্তু নাই এখন। 2000 পাটোয়ারি ভাই জানতে পারে, উনিও জানতে পারে, 2006 সালে আপনার একটা ছিল, ভিভিআইপিদের জন্য প্রোটোকল ছিল, তারা 3 মাস পর্যন্ত ভিভিআইপি হিসাবে এসএসএফ এর পেত, সেটাকে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা 3 মাস। উনি এটাকে 1 বছর করেছেন, এটা করেছেন ফেব্রুয়ারির 10 তারিখ 2026 তারিখ, 1 বছর করেছেন। 1 বছর উনি এসএসএফ এর নিয়েছেন এবং এটা চেঞ্জ করছেন, এবং এই প্রজ্ঞাপনের ব্যাপারে প্রেসিডেন্ট জানে না, কেউ জানে না, এটা বানানো হয়েছে। প্রেসিডেন্টের আপনার সাক্ষাৎকার তো আপনাদের হাউসে এই কালের কণ্ঠে ছাপা হয়েছে, সেখানে তো প্রেসিডেন্টের সাথে সংবিধান অনুযায়ী এই যে গোপন চুক্তি করছে, কোনো চুক্তি করলে, বিদেশ সফর করলে প্রেসিডেন্টকে তো জানাইতে হবে, কিন্তু প্রেসিডেন্ট হয়তো গোপনটা গোপন রাখবে, কিন্তু প্রেসিডেন্টকে জানাতে হবে। উনি এই 18 মাসে একবারের জন্য রাষ্ট্রপতির সাথে দেখা করেন নাই। তো এই জন্য আমি বলছি যে তারপর ধরেন যেটা বলা হয়েছে যে সে ঋণ মাফ করেছে, ডিবেট করা যায়, পাটোয়ারি ভাই বলছে ডিবেট কেমনে, একটা আদেশের বলে গ্রামীণ ব্যাংক হয়েছে, গ্রামীণ ব্যাংক সরকারি অনুদানে তৈরি হয়েছে, সেটাকে উনি ক্ষুদ্র ঋণের প্রতিষ্ঠান করে 666 কোটি টাকা ঋণ মওকুফ করে দিয়েছে। এটা অসতর্ক না, এটা অসতর্ক না। তারপরে সে হায়ার করে আনছে প্রায় তার অন্তর্বর্তীকালীন সরকার এবং তার যত কমিশন করছে সবের ভিতরে 17 জন বিশেষ নাগরিক। আমি এই জন্য বারবার বলছি, এখানেও বলছি যে এটা তো বর্গী সরকার, এটা তো দেশি সরকার না, বিদেশিরা আমাদেরকে দেশ চালাইছে 18 মাস। হ্যাঁ, আর বিএনপি ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের ফাটাভাষার চিপার ভিতরে পড়ছে, পড়ে খালি ইলেকশন চাই, ইলেকশন পাইছেন। এখন তো দেখেন আল্লাহর মার দুনিয়ার বার, নানান রকম ধরনের সরকার, মাত্র 11 মাস আসছে, কত রকম জঞ্জাল, এগুলোকে কিভাবে ঠিক করবে? এটা ঠিক করতে তো সময় লাগবে, সেই সময়টা পাবে কি না, কারণ আবার যুদ্ধ সামনে লাগছে। তো এই জন্য আবার এনসিপির কথা বলছে নাহিদ ইসলাম, আমি তার এলাকায় থাকি, আমি বনশ্রী এ ব্লকে থাকি, সবচাইতে বনশ্রীর এই ব্লকটা হচ্ছে সবচাইতে বড় বাজার মার্কেট আছে, ওইখানে একটি লোক এতদিন ইলেকশনের পর থেকে একটি লোক পাই নাই যে নাহিদকে ভোট দিছে, কিন্তু সে নির্বাচিত, প্রশ্ন তো থাকেই। আমি নিজে বহুত জিজ্ঞেস করছি যে নাহিদ কেউ একটা লোক স্বীকার করেনি তাকে ভোট দিছে। আমার তো মনে হয় এইভাবে যে 6 জন পাশ করছে এর বেশিরভাগকে ঘোষণা করে দিছে, বেশিরভাগকে ঘোষণা। তারপরেও আমি বলবো একটা অভ্যুত্থান ঘটেছে, তারা ফ্রন্ট র্যাঙ্কিং ছিল, তাদের একটা ব্র্যান্ড ভ্যালু ছিল, তারা যদি ইন্ডিপেন্ডেন্ট বেঁচে থাকতো, আলাদা থাকতো, যদি জামাতের সাথে যুক্ত না হতো, জামাতকে বলি আমি বোয়াল মাছ, ছোট মাছ পেটে ঢুকলে হজম হয়ে যায়, সবগুলো টুপি পরা শুরু করছে না, জামাতের ভিতরে হজম হয়ে যাবে, এটা তো শেষ। হ্যাঁ, নাহিদ ইসলাম তো আসলে শিবির করা, নাহিদ ইসলাম তো জামাতি, নাহিদ ইসলাম লেখে নিচ্ছে। তারপরে এবি পার্টির মঞ্জু সাহেব, তিনি তো জামাতের প্রেসিডেন্ট ছিলেন, তো এগুলো সব ডেকে নিছে। এখন এটা তো আমি বলবো দুটো বলয় হয়েছে, একটা আমি বলবো অন্ধকারের শক্তি, আর একটা এখন মধ্যপন্থী জাতীয়তাবাদী শক্তি। এখন বেছে নিতে হবে জনগণকে। আর এদের সাথে যে সংঘাত দ্বন্দ্ব শুরু হয়েছে এই দুই শক্তির ভিতরে, তাতে করে তো আওয়ামী লীগ, ধরেন আওয়ামী লীগ এখন নাই, তাদের অ্যাক্টিভিটিস বন্ধ করছে। আপনি গণতন্ত্র চান, ফ্যাসিবাদের তো বিলোপ চাইছে না, ফ্যাসিবাদের বিলোপ মানে কি? গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন। তা আপনি গণতান্ত্রিক দেশে একটি সরকার, একটি রাজনৈতিক দল আরেকটি দলের নিষিদ্ধ কিভাবে চাইবেন বলেন? চাইছে তো, যে অ্যাক্টিভিটিস এক্সিকিউটিভ অর্ডারে বন্ধ করে রাখছে, তাদের দুনিয়ার সমর্থক, যারা চোর করছে, যারা চুরি করছে, তারা তো চলে গেছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আর যেটা বলছেন আপনি, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ একটা তো, উনি আর শেখ হাসিনা এক না তো। শেখ হাসিনা রিয়েলি যে বলেন তো কোন গণতান্ত্রিক দেশে আয়নাঘর থাকে যে বছরের পর বছর আটকায় রাখে? এটা বলেন কোন দেশে আছে পৃথিবীতে, কোথায়? সুতরাং তাকে তো বিদায় করা ছাড়া কোনো, সে এমন পরিমাণে ফ্যাসিস্ট হয়ে উঠছিল, তাকে বিদায় করা ছাড়া তো কোনো রাস্তাও খোলা ছিল না।
তাকে বিদায় করেছে ছাত্রদের নেতৃত্বে, কিন্তু ছাত্ররা টিকলো না। আবার কয়েকটা গ্রুপে ভাগ হয়েছে, আপনি দেখবেন 6 জন নির্বাচিত করা হয়েছে, কারণ এটা ইউনুস করাইছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে না, তরুণদের ভিতরেও অনেকে নির্বাচিত হবে, তাদের ভিতরে মন্ত্রীও হবে, বলছে না? বলছে না? তো এটা তো বোঝা যায় সে ম্যানিপুলেট করে হয়তো এটা করছে। করার পরে এখন আপনি দেখেন যে তারা হয়তো 6 জন নির্বাচিত হয়েছে। দেখবেন অনেক ছোট ছোট দল আছে না, এরকম দলের মধ্যে টিকে থাকলেও থাকতে পারে, কিন্তু ওই যে 4 কোটি যে তরুণ যে ধোঁয়া তোলা হয়েছে, এগুলো কিন্তু তাদেরকে বেঈমান বলে, অনেকেই বেঈমান বলে। আর আমাদের দেশে পারিবারিক শাসন আছে না, পারিবারিক চর্চা আছে না, পরিবারের যে হেডম্যান যিনি সিনিয়র, তার কথা শোনে না যুবকরা, তাদের কথাও তো শোনে। 4 কোটি লোক যদি একসাথে ভোট দিত, তাহলে তো এখন 4 কোটি লোক নিয়ে জামাত ক্ষমতায় চলে যেত। জি আমি আমার উত্তর পেয়েছি, ধন্যবাদ। গণফোরামের সভাপতি, আবারও আপনার কাছে ফিরতে চাই, একই প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। এই যে অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন চুক্তি হয়েছে, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে তাদের সাথে কোনো আলোচনা করা হয়নি, কিন্তু তখনকার যে সরকার, সেই সরকার কিন্তু বলেছে যে যতগুলো বড় বড় দল আছে সবার সাথে আলোচনা করা হয়েছে। তাহলে এই যে তারা নিজেদের দিকে কাদা ছোড়াছুড়ি করছে, কেন করছে? না, বিষয়টা হচ্ছে ওই সরকার তো নাই, তো সেখানে খলিলুর রহমানরে যে বিএনপি পররাষ্ট্রমন্ত্রী করলো, উনি তো নির্বাচিতও না, উনি তো টেকনোক্র্যাট। এরা তো অনেক ঝামেলায় ফেলবে আর কি। হ্যাঁ, সরকারকেও ঝামেলার মধ্যে রাখবে, আমাদেরকেও ঝামেলার মধ্যে রাখবে। আর ওই সময় কি হয়েছে না হয়েছে এগুলো বলার এখন কি সময়? এখনো এই সরকার তো 20 দিনও হয় নাই, 17-18 দিন হয়েছে। তার মধ্যে এই ধরনের বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। রেজানা হাসানও তার মতো করে সে বক্তব্য দিচ্ছে। আরেকজন আছে কি, ব্রিগেডিয়ার সাখাওয়াত। আমি বুঝি না, তোমরা সরকার থেকে চলে আসতে তো বেশি দিন হয় নাই, এখনই ওখানে ভিতরে কি হয়েছে না হয়েছে এগুলো তুমি দরকার হলে লিখতে থাকো, এগুলো প্রকাশ হবে পরে। এখন এগুলো বলার অর্থটাই হচ্ছে শুধু নির্বাচনের পরই হচ্ছে তা কিন্তু না। এই যে উপদেষ্টা মাহফুজ যিনি ছিলেন, তিনি কিন্তু যখন উপদেষ্টা ছিলেন বের হয়ে আসার কিছুদিন পরই বলেছেন যে তিনি কাজ করতে পারেননি, তাকে কাজ করতে দেওয়া হয়নি। না, সেগুলো তো আমলা কেন্দ্রিক যেটা হয়েছে বা ইউনূস সাহেব হয়তো সেভাবে তাদেরকে কন্ট্রোল করতে চাইছিল, তারা তো কন্ট্রোল হয় নাই, তারা স্বাধীনভাবে কাজ করেছে, আমরা দেখেছি না। না, বিষয়টা হচ্ছে একটা সরকার চলে গেছে, 1 মাসও হয় নাই, তার মধ্যে নানা রকম উপদেষ্টারা যেসব বক্তব্য দিচ্ছে এগুলো অগ্রহণযোগ্য। এগুলো আমি বলছি জাতিকে বিভ্রান্ত করবে। এবং এই বর্তমান সরকার, যারা 2/3 আসন নিয়ে সরকার গঠন করছে, তাদের জন্য এগুলো খুব কি বলবো সমস্যার সৃষ্টি করবে। ইতিমধ্যে আমরা দেখছি এগুলো নিয়ে, এবং জামাতও কিছু কিছু ওদের বক্তব্যকে নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টাকে এখন সামনে নিয়ে আসতেছে। তো আমার মনে হয় যে তাদের একটু চুপ থাকা দরকার। না, বর্তমান সরকারেরও কোনো কোনো মন্ত্রী সাহেবরা যেসব কথা বলতে, এদের এখনই লাগাম টানা দরকার। আরে তুমি ফরেন মিনিস্টার হইছো, তুমি আন্তর্জাতিক লবির মধ্যে কাজ করতেছো, তোমার কেন এত কথা বলা দরকার? এটা কি তোমার সাবজেক্ট? তুমি কেন এইসব কথা বলতেছো এখন? তার মানে কি তুমি একাধারে যে সরকারের তুমি আছো তারকে এর মধ্যে ফেলতেছো, বিপদ সংকুল অবস্থার মধ্যে ফেলতেছো, এবং বাইরে যারা আছে জামাত, তাদের হাতে তুমি তুলে দিচ্ছ, হ্যান্ডেল তুলে দিচ্ছ। এগুলো আমার মনে হয়, এবং রেজানা হাসানও এইভাবে কথা বলা ঠিক হয় নাই। ওনার যা ছিল এগুলো পরে আমরা শুনবো, তুমি লেখো। এখনই এসব বক্তব্য দিয়ে তোমার সরকারকেও বিতর্কিত করছো, এবং যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিচ্ছে তাদের নানা রকম বিপদ তুমি ডেকে আনতেছো। সুতরাং জনাব তারেক রহমান সাহেবকেও আমি বলবো যে আপনি আপনার মন্ত্রিপরিষদের সদস্যদের একটু লাগাম টেনে ধরেন, ইমিডিয়েটলি টেনে ধরেন, না হলে এরা অনেক ধরনের বক্তব্য দেবে। এবং যারা সরকার থেকে বিদায় হয়েছে তারাও যেন এখন চুপচাপ থাকে, এখন কথা বলার সময় না। সকলে মিলে আমাদের যে জাতীয় ঐক্য আমরা তৈরি করেছিলাম, সেই ঐক্যটাকে আমাদের ধারণ করতে হবে, তা না হলে কিন্তু কেউ রাষ্ট্রটা পরিচালনা করা কঠিন হয়ে যাবে। এটা একটা বিরাট চ্যালেঞ্জ আমাদের জন্য। জি, জনাব শামীম হায়দার, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি কি কোনো কারণে মনে করেন যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তাদের যে ক্লিন ইমেজ, সেই ক্লিন ইমেজের সংকটে ভুগছে? এই যে একের পর এক তাদের বিরুদ্ধে অর্থনীতির যে বিভিন্ন অভিযোগ উঠেছে, রাজনৈতিক যে সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে, এই সব বিষয়গুলোর শেষ কোথায় আপনার কি মনে হয়? অবশ্যই অনেক অ্যাডভাইজারের বিরুদ্ধে অভিযোগ আছে, অভিযোগের সাবস্টেন্সও আছে, এবং তার অভিযোগের বিরুদ্ধে ঠিক খুব বেশি শক্তভাবে যুক্তিনির্ভর বক্তব্য দিতে পারেনি।
এখন বিএনপি অভিযোগগুলো নিয়ে কি করবে, এটা হচ্ছে প্রশ্ন। বিএনপি এই অভিযোগ নিয়ে কিছু করতে পারবে না। বিএনপি কিংকর্তব্য বিমিনের মতো থাকবে, এটা চুপচাপ দেখবে। হ্যাঁ, বিএনপি একটা অ্যাডভান্টেজ পাবে যে এই অ্যাডভাইজাররা বিএনপির বিরুদ্ধে কিছু কথা বলবে না অন দ্য গ্রাউন্ড, যে বিএনপি তাদেরকে কোনো প্রসিকিউট করবে না। এবং তার একটা নিদর্শনও পাওয়া যাচ্ছে। রেজওয়ানা সাহেব ম্যাডাম যে বক্তব্য দিলেন, এটা তো বিএনপিকে খুশি করার বক্তব্য, যে আপনারা ক্ষমতায় আসুন, আমরা চাচ্ছিলাম, আমরা হেল্প করেছি, আপনারা ক্ষমতায় আসুন। এটা ভায়োলেশন অফ ওথ। সরকার তো নিরপেক্ষ ছিল না, কারণ ইলেকশন তফসিল পিরিয়ডেও প্রধান উপদেষ্টা নাহিদের সাথে দেখা করেছেন। তিনি আর কারোর সাথে দেখা করেন, নাহিদের সাথে দুবার লম্বা সময় মিটিং করেছেন। অর্থাৎ সরকার মেসেজ দেওয়া হচ্ছে যে আমি রাষ্ট্রপ্রধান, আমি প্রাইম মিনিস্টার, আমি প্রধান উপদেষ্টা, আমি ওকে পছন্দ করি, আমি চাই ও এমপি হোক, মন্ত্রী হোক। এভাবে করে উনি করেছেন। আরেকটা হচ্ছে চুক্তির বিষয়, যেটা আপনি বললেন, চুক্তি বিষয়ে যদি জামাত বিএনপির সাথে আলাপ হয়েও থাকে, সেটা তো গোপনীয় আলাপ ছিল, সেটা আপনি পাবলিকলি বলবেন কেন? অর্থাৎ আপনি বিব্রত করছেন। এখন কি জামাত চট করে বলতে পারবে যে আমরা আমেরিকার এই চুক্তি চাই না? এটা তো বলতে পারবে না, বিএনপিও পারবে না, কারণ আমেরিকা তো যে এক্সাম্পলগুলো ক্রিয়েট করছে ইরানে, ভেনিজুয়েলায়। তো সেক্ষেত্রে তিনি একটা ট্র্যাপ করেছেন। কথা হলো 2 দিন আগে চুক্তিটা কেন হলো, এবং অন্তর্বর্তী সরকার এই চুক্তি করতে পারে কিনা পার্লামেন্ট ছাড়া, কারণ সংবিধান তো বলছে পার্লামেন্টে চুক্তি করতে হবে। আর সেই ক্ষেত্রে চুক্তিটার যৌক্তিকতা কী ছিল, এটা ওনাকেই জবাব দিতে হবে। কারণ পররাষ্ট্র উপদেষ্টা এখন পররাষ্ট্রমন্ত্রী, উনি তখন পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তার মানে ওনার আমলেই চুক্তি হয়েছে। তো সংসদে তাকে প্রশ্ন করতে হবে, 42 বিধিতে, 71 বিধিতে, হ্যাঁ, প্রশ্ন উত্তর করতে, প্রাইম মিনিস্টারকে প্রশ্ন উত্তর করতে হবে। এখন তরুণ এমপি যারা হয়েছে, নতুন এমপি যারা হয়েছে, তারা তাকে প্রশ্ন মানে তির্যক বানে তাকে বেঁধে ফেলতে হবে। তিনি কি জবাব দেয়, এটা আমাদেরকে জবাব তাকে দিতে হবে। উনি বললে হবে না যে বিএনপি বা জামাত এটা সমর্থন দিয়েছে। উনি মিনিস্টার ছিলেন, উনি এখনও মিনিস্টার। তো সেক্ষেত্রে আমি মনে করি সামনের সংসদে এটা ডিসাইড হবে, এবং সংসদে একদিন এই চুক্তির বিষয়ে ডিটেলস আলোচনা হওয়া প্রয়োজন, যাতে পুরো জিনিসটা জাতি জানতে পারে। আমি মনে করি না চুক্তিটা বাংলাদেশ বাতিল করতে পারবে, কিন্তু চুক্তির খারাপ ভালো দিকগুলো মানুষের জানার অধিকার আছে। জি, ধন্যবাদ। আমি আবারও জনাব এমএ আজিজের কাছে ফিরতে চাই। যখন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ চলছে, ঠিক তখন পল কাপুর বাংলাদেশ সফর করলেন, এবং এই অবস্থায় রাজনৈতিক বিশ্লেষকরা যারা রয়েছেন তারা সন্দেহ করছেন যে পলিসিগত চাপের মুখে বাংলাদেশ সার্বভৌম সিদ্ধান্ত নিতে পারবে না। আপনার কাছে কি মনে হয়? হতে পারে। পরাশক্তিগুলো তো খুব পাওয়ারফুল, এবং আমাদের সবসময় নির্বাচনের আগে পরে পরাশক্তিগুলো তাদের স্বার্থের জন্যে, তাদের পক্ষের জন্যে পরাশক্তিগুলো অ্যাক্টিভ থাকে। আমি এই জন্য লিখেছিলাম ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। এখন তো আছে, ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ আছে। তো আমেরিকা, ভারত, চীন, এরা তো যার মতো করে চেষ্টা করছে। তাহলে আমাদের দেশে আপনার আছে, জাপান আছে, রাশিয়া আছে, সবাই তো যার মতো করে তাদের অবস্থান ঠিক। আমাদের ভূ রাজনীতিতে বাংলাদেশ কিন্তু একটা স্ট্র্যাটেজিক জায়গা আছে। এই যে গোপন চুক্তির কথা বললেন, মানবিক করিডোর আছে কিনা, অস্ত্র কেনা বেচা আছে কিনা, আপনি খেয়াল করে দেখেন যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বিদায়ের আগে আপনার বোর্ডে পর্যন্ত উপদেষ্টার 3 জনকে ঢুকাই দিয়েছিল, ইলেকশন কমিশনের সচিব সহ। ইন্টারেস্টটা কি? শোনা গেছে 18টা বিমান আসতেছে আমেরিকা থেকে, ওটার হয় পাশ করাইতে অথবা ওখান থেকে আখের গোছাতে, একটা কিছু গেছে। নইলে একজন উপদেষ্টা কি করে যায় ওখানে বলেন? বোর্ডের মেম্বার হয় কি করে? ইলেকশন কমিশন তখন অত্যাসন্ন, ইলেকশন নিয়ে পাগল মানুষ, সারা দেশ পাগল, সেই ইলেকশন কমিশনের সেক্রেটারিকে বোর্ডে দিছিল। তো এগুলো তো উদ্দেশ্য প্রণোদিত। এই জন্য আমি ওই রেজওয়ানা হাসানের জন্য একটু বলি, ধরেন থেকে চ্যানেল আইয়ের 1-এর ইন্টারভিউ হচ্ছিল, তখন উনি কিন্তু এটা জানতে হবে যে উনি বেলা নামে একটা সংগঠন, সবসময় নারীদের প্রতি সহিংসতার ব্যাপারে উনি মামলা টামলা করতেন এবং তাদের পক্ষে দাঁড়াতেন। তিনি বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছে, এই যে মব সন্ত্রাসে এটা ভাঙা হলো, অমক টমক, উদিসি টুদিসি, এগুলো উদাহরণ দিছে, তো এটা আপনার মতামত কী? করে আমরা এটা কন্টেইন করেছি। আর নারীদের যে উপরে সহিংসতা, সে বলেছে যে আমি নারীদের উপরেও আমরা সহিংসতা যেটা হওয়া সেটা আমরা করেছি, দমন করতে পেরেছি। তারা যাতে মেইন স্ট্রিম না হতে পারে, মেইন স্ট্রিম পলিটিক্সে না হতে পারে, সেজন্য আমরা এটা দমন করেছি, চেষ্টা করেছি যাতে মেইন স্ট্রিম না হতে পারে। অর্থাৎ তিনি কিন্তু স্পেসিফিক্যালি জামাত বা কোনো দলের কথা বলেন নাই। এটা কিন্তু তার ভিডিও এখনো ঘোরে। আপনি হয়তো ফটোকার্ডে লেখা থাকে তারা জামাতের বিরুদ্ধে এই কইছে সেই কইছে। এখন জামাত এটাকে নিয়ে আপনি বলেন তো, এই 12 তারিখের
আপনার সংসদ বসবে জামাতের 11 দল মিছিল বের করে দিচ্ছে, এটা অশান্ত তৈরি করে না? যে রেজওয়ানা হাসান তো আপনি জানেন তো তার অতীত পরিচয়, যে তার বাবা মুসলিম লীগ করতো, তো উনি তো আসলে ওনাদের প্রতি সফট, অথচ এখন রাজনৈতিক ফায়দা লোটার জন্য ওনারে ব্যবহার করছে, ওনাকে ইস্যু করছে। কিন্তু উনি তো বলে নাই যে জামাত, এখন জামাত তাহলে উগ্রপন্থা অর্থাৎ নারী সহিংসতায় বিশ্বাসী, নাহলে মিছিল বার করলো কেন? এটা হলো পলিটিক্যাল ফায়দা লোটার জন্য এটা করছে, এটা আমার ধারণা। জি, ধন্যবাদ। গণফোরামের সভাপতি জনাব সুব্রত, আপনার কাছে আমার ফিরতে চাই একটি প্রশ্ন ছোট করে জানতে চাই, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। একই প্রশ্ন আপনাদের সবার কাছেই করব, তবে শুরুতে আমি জনাব সুব্রতর কাছে করতে চাই। এই যে নতুন প্ল্যাটফর্মটি আসলো এবং এই প্ল্যাটফর্মটির নাম দেওয়া হয়েছে অল্টারনেটিভস, এবং সেখানে শুরুতেই আমরা যেটি আলোচনা করছিলাম যে এনসিপিতে যারা ছিলেন তারাই এসেছেন এবং একজন উপদেষ্টা এসেছেন, তারা বলছেন যে তারা জনতার হারানোর স্বপ্ন পুনরুদ্ধার করবেন, এটি তাদের মূল লক্ষ্য। এবং বর্তমান প্রেক্ষাপটে তারা এই যে বলছে হারানোর স্বপ্ন, এই হারানোর স্বপ্ন বলতে আসলে তারা কি বোঝাতে চাইছে? আচ্ছা, মাহফুজকে আমি ধন্যবাদ দিই। দেরিতে হলো, তার উপলব্ধিতে এটা আসছে। এই প্ল্যাটফর্মটা কিন্তু আমরা আগেই চেয়েছিলাম যে তরুণরা তাদের স্বাতন্ত্র্য বজায় রেখে বাংলাদেশের রাজনীতিক একটা মোড় তারা ঘোরাতে পারবে, এই আশাবাদ আমাদের ছিল। কারণ শেখ হাসিনার মতো ফেসিস্টকে তারা 36 জুলাই আন্দোলনে নাকানি চুবানি খেয়েছে এবং বিজয় এনে দিয়েছে। যদিও সকল শক্তি আমরা একসাথে ছিলাম, কিন্তু ফ্রন্ট লাইনে তারাই ছিল। এই জিনিসটা 18 মাস দেরি হয়ে গেছে, এটা শুরুতেই করলে ভালো হতো। তারপরেও আমি সাধুবাদ জানাই তারা যারা বিপদগামী হয়েছে, আমার ভাষায় আর কি, সেই বিপদগামী ছেলেগুলোকে তারা একসাথে নিয়ে আসুক, তাইলে আমার মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তাদের একটা সুনাম, বিপ্লবোত্তর বাংলাদেশে যে রাজনীতি আমরা চেয়েছিলাম সেটা তারা যদি সঠিক খাতে প্রবাহিত করে, আমি মনে করি যে তারা হয়তো সেই ভূমিকা রাখতে পারবে। আমি আশাবাদী তাদের ব্যাপারে। জি, ধন্যবাদ। জনাব এম এ আজিজ, আপনার কাছেও একই প্রশ্ন। এই যে প্ল্যাটফর্মটি হলো, তারা বলছে প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হারানোর স্বপ্ন ফিরিয়ে আনা, হারানোর স্বপ্ন মানে এনসিপি অর্থাৎ ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে, তাদের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয় নাই, সেটা মাহফুজ সংগঠন করেছে সেই প্রত্যাশা পূরণ করার জন্য। কিন্তু এনসিপি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, এটা আর হারানো স্বপ্ন আর 4 কোটি তরুণ আর বিশ্বাস করে না। কারণ এনসিপি এখন ঢুকছে হলে ঢাকা ইউনিভার্সিটির কয়েকটি হলে সীমাবদ্ধ হয়ে গেছে, 1। 2 হচ্ছে, ধরেন আমি বরাবর বলছি যে ডাকসু যেহেতু যেদিন শিবির জিতছে, বেনামে জিতছে, সেদিন আমি বলছি ডাকসু হচ্ছে আন্দোলনের সূতিকাগার, আর এই ডাকসু কোনোদিন আন্দোলন করতে পারবে না, কারণ শিবিরের নেতৃত্বে এই জাতি কোনো আন্দোলন করবে না, এটা মনে রাখবেন। এনসিপির নেতৃত্বে আর কোনো আন্দোলন হবে না। এটা বাদ দিয়ে নূতনভাবে যদি কোনো অভ্যুত্থান হয়, ধরেন আমরা তো স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনও করছি, এরশাদের বিরুদ্ধে আন্দোলন করছি না, এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। আপনার 52-তে, 68-এ, 69-এ, 52-তে আন্দোলন করছি না, আন্দোলন তো করেছি, কিন্তু সব আন্দোলনে কিন্তু হয় নাই, সাকসেসফুল হয় নাই। কিন্তু এই জুলাই 24-এ কিন্তু এটা সাকসেসফুল হয়েছিল। কিন্তু আমাদের প্রত্যাশা, আমরা যারা প্রবীণ, আমাদের প্রত্যাশাও তারা পূরণ করতে পারে নাই, তারা রুট তারাতে জড়িত হয়েছিল। এখন প্রত্যেকটা উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ আসতেছে, দুদকে নাম দিয়ে আসতেছে। এটার বিচার এই সরকারকে করতে হবে। তো দুদক তদন্ত করবে না? অভিযোগ গেছে, অভিযোগ জানাজানি হয়ে গেছে, অভিযোগ তদন্ত করবে এবং তদন্ত করে দোষী ব্যক্তিকে অবশ্যই আইনের সোপর্দ করতে হবে। তাহলে তো এই সরকারের ক্রেডিবিলিটি থাকবে না যে আপোষ করছে, যেমন দাদা বললো, ওনার পাটোয়ারি ভাই বললো, প্রশ্নবোধ থাকবে। তারা সরকারে থাকার জন্য উপদেষ্টাদেরকে তাদের সব বিদেশি শক্তি এগুলা লাইন করতেছে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের, ধরেন সাখাওয়াত সাহেব যেটা বলছে, সাখাওয়াত সাহেব বলছে না অ্যাসল্ট রাইফেল পুলিশের হাতে গেল কেন, উনি এই কারণে তার ফরেন উপদেষ্টা পদ চলে গেছে। তিনিই বলেছেন গুলশানে কোন রাস্তায় কিচেন ক্যাবিনেট ছিল, আমরা যখন বসছি তখন খালি সোনা উল্লাহ, মানে শুনছি, ডিসিশন নিতে পারিনি, এগুলো বলছে। দাদা এটা ঠিকই বলছে, আগে বলো নাই কেন, আগে বলো নাই কেন? তিনি তো তার ছেলে সহ এয়ারপোর্টে ভিজিট, চিটাগাং পোর্টে ভিজিট করতো, তার বিরুদ্ধে অভিযোগ আছে, তো সে বিচার হবে না? বিচার এগুলো বাধা। তিনি তো যখন 111 সরকারের উপদেষ্টা ছিলেন, বিএনপি আওয়ামী লীগ ভাঙার চেষ্টা করছে না, উনিও তো
ইয়ে না, ইলেকশন কমিশন ইলেকশন কমিশনে ছিল, ইলেকশন কমিশন থেকে ভাঙার চেষ্টা করছে না। সুতরাং ওনারও নিজেকে আয়নার মুখ দেখা উচিত। আমি এইটাই বলবো যে সবাইকে যা সাহস করে অন্তর্বর্তীকালীন সরকার যার যা বলার সাহস করে যখন সদস্য ছিল অন্তর্বর্তীকালে তখনই বলা উচিত ছিল। জি ধন্যবাদ, আমি আমার উত্তর পেয়েছি। জনাব শামীম হায়দার পাটোয়ারি, আমি যে প্রশ্নটি দুজনকেই করেছিলাম যে এই যে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তারা বলছে হারানোর স্বপ্ন ফিরিয়ে আনতে চায়, দুজন যে উত্তর দিলেন আপনি সেই উত্তরের সাথে একমত কিনা বা আপনার কোনো ভিন্ন ধারণা রয়েছে কিনা জানতে চাই। ফিরিয়ে আনবে লোকগুলো কোথায়? লোক তো আর নাই, লোক তো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। মাহফুজ একা সেখানে আছে, তাসনুভা জামিন আছে। হ্যাঁ, দুজনেই খুব প্রেজেন্টেবল, দুজনেই খুব ওয়াইজ কথা বলে এবং দুজনেই একটা ভিন্ন অবস্থান নিয়েছেন। কিন্তু বাকি যাদেরকে ডেকে নিয়ে আসবেন তাদের ভোট কোথায়, সংগঠন কোথায়, সেটা তো নাই আসলে। এটা হতো প্রথমে করলেও ভালো হতো, এখন করে আমার মনে হয় না খুব একটা পারবে। আর মাহফুজ সাহেবের সম্পর্কেও অনেকে বলে থাকে তারও মানে ইসলামিক লাইনে তার পদচারণা আছে, অনেকে বলে থাকে। তো এটা হইতে পারে আরেকটা এক্সটেনশন অফ জামাত, সেই সন্দেহ কিন্তু আছে যে আরেকটা এক্সটেনশন অফ জামাত হতে পারে, এটা অনেকে ভয় ভাবতে পারে। আরেকটা হচ্ছে যে কথাগুলো উনি অ্যাডভাইজার হিসেবে বলেননি, উনি এখন বলছেন, সেই জন্য ওনার ক্রেডিবিলিটিতে প্রশ্ন আসছে। বাট তারপরেও আমি বলবো যে যেটা আমি প্রথমেই বললাম যে বিগত ভোটে মাহফুজ কোনো দলে না গিয়ে নিজের স্বাতন্ত্রতা রেখেছে, এটা রাজনীতিতে একটা অনন্য নিদর্শন। এই প্ল্যাটফর্ম বিশাল হবে, খুব শক্তিশালী হবে এমনটা আমি মনে করি না, তবে একটা প্ল্যাটফর্ম হিসাবে থাকতে পারে। জুলাই আন্দোলনের স্মৃতিগুলো চারণ করবে, ওই শুধুই স্মৃতিচারণ এবং ওই ইমেজটা নিয়েই তারা রাজনীতি করবে। ওই ইমেজের পরে তারা নতুন কিছু অ্যাড করতে পারেনি। জি ধন্যবাদ আপনাদের তিনজনকেই, ধন্যবাদ কালের সংলাপে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের কালের সংলাপে। পরবর্তী পর্ব নিয়ে আবারও হাজির হব। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ।